আপনার ঘটনা শুনে আসি, যে ঘটনা নিয়ে সবাই অপেক্ষা করছে আপনার কাছ থেকে শোনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই ওখানে। তো বর্ষার মৌসুম তখন, বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম, বর্ষার শুরুতে আর কি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তো বা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, অ্যান্ড একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তোবা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি। বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি, কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম। তো মাছ ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। তো কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাসেল ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে দাহন করে থাকে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। ধারাবাহিকভাবে আজকে 2 থেকে 3টি এপিসোড আপনাদের সামনে তুলে ধরবো, মানে ইমেল ঘটনা তুলে ধরবো, এই যেগুলো অনেক অনেক ভয়ঙ্কর। এবং আর যে রাসেল ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া, আফনান ভাইয়া সহ আরো কিছু ভৌতিক আর্টিস্ট কিন্তু এখানে উপস্থিত আছেন। চলুন আমরা সবার মুখে ভয়ঙ্কর সেই ঘটনাগুলো শুনে আসি। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন চলে যাই ঘটনাতে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এইটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু, আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? সে শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু অবাক। কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু, হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছ থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে।
তো কাকু বলে আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে ঠিক ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ে যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বললো যে আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইলো, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে সব ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হইলো, তো এখন বাড়ি যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টাই ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের পথ দিয়ে চলে গেল। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলছি হ্যাঁ। আচ্ছা চল যাই, 3 জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটাই হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনি যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার স্টোরিটা বলবো, সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা এই ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। ওই মানে বাড়িটা যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে, হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে, হয়তো তার চেয়ে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল
ওই করিয়াজের কাছে পাশের গ্রামে ওই খেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুদিন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টা যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়, তাদের লাশও পাওয়া যায় না। যে মাঝিরা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে, যেটা পরবর্তীতে এই লাশগুলা পাওয়া যায় 10 বা 12 দিন পরে লাশগুলা পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নৌকা গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায়নি, উল্টে গেছে। লাশগুলো হয়তো থাকলে পারে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন তিন দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল। তো আস্তে আস্তে গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টার বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আস্তে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান দিয়ে আসতেছে, তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা। আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা ওর মা বসে আছে। আমার আব্বু যখন আসতেছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলাকে ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে, যত রাতে আশেপাশে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে। তো অত রাতে ওই মহিলা ওইখানে কি করতেছে? তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন? তো উনিও কোনো আনসার দেয় নাই, বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার 1 গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে মহিলাটা, এখানে এসে বসে আছে। মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা তুমি, এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি, আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে। তো হাঁটার পরে কিছুদিন আমার বাড়িতে নিচু একটা, আমার বাড়িতে ওঠার একটা রাস্তা, ওই রাস্তায় নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে, একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাওয়া, বাসায় নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে। আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি চাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, 2জনই মারা গেছে। তো বলছে চলো দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটার, ওখানে দেখে যে ওইখানে আসলে কেউ ছিল না। এটাই হলো রাসেল ভাই, এটা আমার স্টোরি। ওকে, এখন চলে যাবো একটা অডিও ক্লিপে। রাসেল ভাই আশা করি ভালো আছেন, সঙ্গত কারণেই নাম প্রকাশ করছি না। ঘটনাটা আমার নানার বাসা কেন্দ্রিক। আসলে বেশ কিছু ঘটনার একটা মিশ্রণ বলবো, প্যারানর্মাল বেশ কিছু ঘটনা। ওই সময়টায় খুব নানা বাসা থাকা হতো। নানা বাসা ছিল ধানমন্ডির কোনো জায়গায়। একটু বাসাটার বিবরণ দেব সঙ্গত কারণেই। বাসাটা ছিল 4.5 তলা, দ্যাট মিনস 4 তলার উপরে অর্ধেক কিছু রুম করা ছিল, বাকিটা ছাদ ছিল, সেজন্যই 4.5 তলা বলছি আর কি। আর বাসাটার একটা বিশেষত্ব ছিল, দ্যাট ইজ সে 1 তলা থেকে 2 তলায় উঠবার সময় প্রথম সিঁড়ি, এর পাশে একটা ছোট বারান্দা, একটা রুম, একটা গোসলখানা, একটা টয়লেট, এরপরে সিঁড়ি ঘুরে 2 তলা, এবং প্রতি তালাতে একটা করে, আমি এটাকে বলবো সাব
একটা করে তালা ছিল। দ্যাট মিনস 1.5 তালা, 2.5 তালা, 3.5 তালা প্লাস অন্যান্য তালাগুলা তো ছিলই, 2 তালা, 3 তালা, 4 তালা। তো ঘটনায় আসি, তখন আমি বেশ ছোট। তো ওই টাইমটাতে যে সময়টার কথা প্রথমে বলবো, 3.5 তালায় যেই রুমটা ছিল ওই রুমটা খালি ছিল। ওই রুমে আগে থাকতেন আমার ছোট মামা। তার কিছুদিন আগে উনি ছাদের রুমে শিফট হয়ে গেছেন। তো আমি ওই রুমের সামনে আবার ছোট একটা বারান্দার মতো ছিল। তো আমি বারান্দার ওখানে গিয়ে, ছোট ছিলাম, বিভিন্ন আওয়াজ করছি। তো আমি খেয়াল করলাম ওই বারান্দার সাথে যে রুমটা, ওই রুমের ভেতর থেকে আমি যে শব্দ করছি ওই শব্দগুলোর রিটার্ন আসছে। এটা কিন্তু নট লাইক ইকো, এটা কিন্তু ইকো ছিল না। আমি টের পাচ্ছি আমি যে আওয়াজটাই করছি অনেকগুলো চাপা ভয়েস ওই আওয়াজটা রিপিট করছে। এবং এটা খেয়াল করার পরে আমি এটাও দেখলাম যে আমি যে শব্দই করছি ঠিক সেই শব্দটাই ওই রুমের ভেতর থেকে অনেকগুলো ভারী ভয়েস রিপ্লাই হিসেবে একই শব্দটা ফিরিয়ে দিচ্ছে। এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল এবং আমি কনফার্ম এটা অবশ্যই প্যারানর্মাল কোনো ব্যাপারই ছিল। এরপরে আরেকটা ঘটনায় আসি। প্রতিটা ঘটনাই ওই বাসা কেন্দ্রিক। আমি একদিন, আমরা ওই টাইমটাতে থাকতাম 4 তলায়, পিছনের রুম বলে একটা রুম ছিল। ওই রুমে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি। তো হঠাৎ করে খেয়াল করলাম পশ্চিম পাশের জানালায় কেউ টোকা দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে। তো এই আওয়াজটা শুনে যখন আমি জানালার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে একটা লোমশ হাত, খুব ছোট, একটা যদি 4-5 বছরের বাচ্চা হয়, ওই বাচ্চা যদি জানালায় বাড়ি দেয় তাহলে যেভাবে জিনিসটা দেখা যাবে ঠিক সেরকম, বাট হাতটা ছিল লোমশ। এবং এটাও আমি বলবো অবশ্যই অস্বাভাবিক ঘটনা, কারণ আমার নানার বাসার প্রতিটা তালাতে সানশেডের যেই ডিস্টেন্স জানালা থেকে সেটা মিনিমাম 6 ফিট। ওই হাতের সাইজের যদি আমি ধরেও নিই কোনো একটা মানুষ সেটা করেছে, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ 6 ফিট হতে হবে তার, প্লাস 6 ফিট একটা মানুষের হাতের সাইজ কিন্তু একটা 4-5 বছরের বাচ্চার মতো হবে না। এরপরে এটা গেল আরেকটা ঘটনা। আর আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, এটা অবশ্য আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। আমার ওই নানুর বাসার নিচতলায় বহু বছর আগে একটা ফ্যামিলি ছিল। তাদের এক দুঃসম্পর্কের রিলেটিভ প্রায় ওখানে বেড়াতে আসতেন, যার উপর জিন ভর করত এক ডাক্তার দম্পতি। দ্যাট মিনস ওই মহিলার উপরে যে 2জন জিন ভর করত তারা একটা ডাক্তার দম্পতি, তারা 2জনই জিন। তো তারা যখন মহিলার উপর ভর করত, মহিলাটা কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যেত। এরপরে তার যে অ্যাক্টিভিটি গুলা হতো সেটা হতো সেই ডাক্তার দম্পতির কোনো একজনের রূপ। তো সে বিভিন্ন মানুষের হাতের রগ ধরে অনেক রকম রোগ ডিটেক্ট করতে পারত এবং বিভিন্ন জনের চিকিৎসার জন্য শিকড় সে খুব অদ্ভুত ভাবে অ্যারেঞ্জ করত। সে হঠাৎ করে সে তার হয়তোবা শাড়ির ভাঁজ থেকে শিকড় বের করে আনতো, বের করে এনে বলতো যে এটা খেলে এটা ঠিক হয়ে যাবে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ডাক্তার দম্পতির কথা যে তারা এমন একটা জায়গায় থাকে যে জায়গাটা চাঁদের নিচে অবস্থিত, মানে পৃথিবী থেকে চাঁদের চেয়ে কাছে, কিন্তু চাঁদের নিচে কোনো একটা জায়গাতে। জায়গাটার নাম হচ্ছে কুপরুম। তারা চিকিৎসক দম্পতি। এই গেল আরেকটি ঘটনা। আর আরেকটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে ওই যে প্যাটার্নটা বলেছিলাম আমার নানার বাসার 1.5 তালা, 2.5 তালা, 3.5 তালা। তো 4.5 তালার একটা ঘটনা আমি বলবো। সেটা হচ্ছে 4 তালা থেকে 5 তালায় উঠতে গেলে যেখানে কিছু রুম এবং 5 তালার ছাদ, ওটার আগে একটা জায়গা ছিল, ওই জায়গাটা খোলা ছিল, ওখানে কোনো রুম টুম ছিল না। তো একদিন আমি খেয়াল করলাম 4 তালার সিঁড়িতে দাঁড়িয়ে যে নানুদের একটা কুকুর ছিল। তো ওই কুকুরটা ওই 4.5 তালার অন্ধকার রাত ছিল ওই টাইমটায়, ওই দিকে তাকিয়ে
খুব ঘেউ ঘেউ করছে, এবং কুকুরটা যতবার ঘেউ ঘেউ করছে ওই পাশের অন্ধকার থেকে অনেকগুলো নারী কণ্ঠ ওরা ভেঙাচ্ছে কুকুরটাকে। ওরাও ওই ঘিউর মতো করে একরকম শব্দ করছে, অনেকগুলা হবে 10-12টা এন্টিটি, তারাও ওভাবে শব্দ করছে, মানে কুকুরটাকে যেন খেপিয়ে তুলছে। এমন একটা বয়স ছিল, আসলে এই ব্যাপারগুলোতে কি অবাক হব, ভয় পাবো, নাকি বিস্মিত হয়ে খালি দেখে যাব, সেটা বুঝে ওঠার মতোই সেন্স হয়তো ওই টাইমটাতে ডেভেলপ করেনি, কারণ বয়স খুবই কম ছিল। তবে এখন বুঝি যে প্রতিটা ব্যাপারই অত্যন্ত অস্বাভাবিক ছিল, এবং প্রত্যেকটা ব্যাপারের সাথেই আনডাউটফুলি প্যারানর্মাল বিষয় জড়িত ছিল। তো এই ঘটনাগুলোই ভাবলাম আজকে শেয়ার করি ব্রুথ FM-এ। ভালো থাকবেন এবং সবার জন্য অনেক শুভেচ্ছা। আসলে এটি একটি সত্য ঘটনা। আমার নানা যে ছিল, ওনার বাবার ফ্যামিলির সাথে একটা ঘটে যাওয়া ঘটনা। আসলে আমার নানার বাবার পরিবার ছিল জমিদার, তারা ভারতে থাকতেন। যখন হিন্দু মুসলিমের মারামারির সময়, তখন আমার ছোট যে মামা ছিল, উনি চিকেন পক্সে মারা যায়। তো তখন আমার নানারা অনেক চেষ্টা করে, কিন্তু ওনার আসলে কবর দিতে পারতেছিলেন না। একটা হিন্দু জায়গায় থাকলে আসলে হিন্দুরা কখনোই চাবে না যে মুসলমানকে কবর দেয়া হোক, তারা চাবে যে তা পোড়াই ফেলা হোক, তারা কিন্তু জায়গা নষ্ট করবে না। আর আমার নানা যেহেতু আমার নানার বাপ আর কি ওইখানকার জমিদার ছিলেন, উনি এইসব সহ্য করতে না পেরে সব জমিদারি ছেড়ে ঢাকায় একটা 7তলা একটা বাড়ি নেয়, আর এসে ওনার আত্মীয় স্বজনদের সাহায্য নিয়ে এখানে মামার কবর দিলেন। কিন্তু ঢাকার সেই বাড়িটা যে ছিল, একটা হিন্দু বাড়ি ছিল, আর সেই বাড়ির পিছনে একটা কুয়া ছিল, যার মধ্যে অনেক গ্লাস রাখা ছিল। নানারা এসে এইসব পরিষ্কার করে, আর বাড়ি ভর্তি হিন্দুদের যেসব মূর্তি ছিল সেই সব সরিয়ে ফেলে। কিন্তু এই বয়সে যে সমস্যা ছিল তা কেউ বুঝতে পারেনি। প্রতিদিনই এখানে কিছু না কিছু ঘটতো, যেমন রাতে, এমনকি মাঝে মাঝে ভর দুপুরে লোহার কেউ বল দিয়ে খেলতো, কেউ অসুস্থ হলে বাসার চারদিক খালি পচা গলা মাংস দেখতে পেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একদিন সন্ধ্যাবেলায় আমার বড় মামা আতিয়া আর আমার খালা আমাকে পড়াইতেছিল। নানি তাদেরকে পড়াতে দিয়ে তার ছোট ভাইয়ে 2তলায়, ওই বিল্ডিং এর 2তলায় ছিলেন, ওখানে উনি ঘোরার জন্য গেল, আর আপুকে বলে গেলেন পড়া শেষ করে রাখার জন্য। নানি চলে যাওয়ার একটু পরেই আপু হঠাৎ দেখলো যে নানি দরজার সামনে হাঁটু গেড়ে বসে আছে, আর আপুর দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসতেছে। এইটা দেখে আমার মামা খালা সহ সবাই খুব ভয় পেয়ে গেল। আমার মামা বারবার বলতে লাগলো, মা তুমি এরকম করতেছো কেন? আমার কিন্তু ভয় লাগতেছে, প্লিজ মা তুমি এরকম করিও না। কিন্তু নানু কোনো উত্তরই দেয় না। উনি হাঁটুর উপর ভর করে আস্তে আস্তে আপুদের দেখে আগাতে লাগলো। আপুরা বারবার মানা করা সত্ত্বেও সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আপুর দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ভয় যেন সবার শির দ্বারা বেয়ে গেল। যখন জিনিসটা বিছানার একদম কাছে চলে আসলো, তখন ভয়ে বাঁচার চেষ্টা হিসাবে এটা শেষবার একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো, এবং হঠাৎ তারা দেখতে পারলো যে দরজায় নানি দাঁড়িয়েছে, আর বিছানার কাছে জিনিসটা আর নেই। তখন আমার মামা নানিকে জিজ্ঞেস করলো যে সে কেন এরকম করলো, তাদের সাথে কেন ভয় দেখাইতেছে। তখন নানি বলল, এমনিতেই এইটা দেখার জন্য যে তোরা ঠিকঠাক করতেছিস কিনা। আসলে পরবর্তীতে অবশ্য আপুরা বড় হওয়ার পর নানি স্বীকার করেছিল যে না, নানি ওটা ছিল না, কিন্তু আপুরা ছুটে ছিল ভয় পাবে, তার জন্যই নানি ওই সময় মিথ্যা কথাটা বলছিল। আসলে পরে ওই বাসাটা ওরা বিক্রি করে দেয়, কেননা এই বাসাতে এত সমস্যা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটা অনেক টাফ ব্যাপার ছিল। কিন্তু এখনো খোঁজ নিয়ে নানা নানি জানতে পারে যে ওই বাসাতে এখনো অনেক সমস্যা চলতেছে। কিছুদিন পর পরেই কিছু না কিছু ঘটে, দেখা যায় ও ভয় পাইতেছে, ও ভয় পাইতেছে, এটা হইতেছে, ওটা হইতেছে। আসলে আমরা কিন্তু
নিউ জেনারেশন, আমরা এত কিছু বৈদিক কোনো কিছুই আমাদের চোখে তেমন পড়ে না, কিন্তু আমার মা, আমার নানা নানি, তাদের বাবা মা, ওদের সাথে কিন্তু বৈদিক অনেক ঘটনা ঘটতো, যেগুলোর সিডি ফোটাও আমরা আমাদের চোখ দিয়ে দেখিনি। আসলে কিছু সত্য জিনিস না হইলে কিন্তু ওখান থেকে উন্মোচন করা অনেক কঠিন। হয়তোবা মানুষ সত্য থেকে কিছুটা মিথ্যা ঘটায়, কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা ঘটনা মানুষ কখনোই বলতে পারে না। কিছু না কিছু ঘটে, যার জন্য মানুষ ওখান থেকে গল্প তৈরি করতে পারে। আমাদের জীবনে আসলে এমন ঘটনা নাই বললেই চলে। এখন সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। অনেক অনেক কাকতি মিনতি করার পরে মানে আমি আসলে দুইটাই ঘটনা শেয়ার করতাম, কিন্তু তিনটা করতে যাচ্ছে কারণ আমার আর কোনো উপায় নাই। অবস্থা এরকম যে আমি শেয়ার না করে থাকতে পারছি না। আর যার কাছ থেকে ঘটনা নিয়ে আসছি, আমি আপনাকে লাস্ট কয়েকদিন আগে মেসেজ পাঠিয়েছিলাম, আমি যাচ্ছি ভাইয়া, এমন এক জায়গায় আসছি, আমি জানিও না এটা কোথায়। আমি আপনাকে মেসেজ করেছিলাম, জানি না আপনি পেয়েছিলেন কিনা। তো আমি পেয়েছিলাম। জি, তো আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার যেসব মানুষগুলা, মানে আমি রাসেল ভাই যার কাছে ঘটনা শেয়ার করছি বা যার কাছ থেকে ঘটনা নিচ্ছি, সে বলছে যে আলিফ ভাই আমি কিন্তু যেন তেন ঘটনা কালেক্ট করি না, আপনার জন্য আমি খুবই ডিফারেন্ট ঘটনা কালেক্ট করে নিয়ে আসি। ড্যানি ভাইকে অনেক থ্যাঙ্কস, তাকে থ্যাঙ্কস না দিলেই না। তৌফিক সাহেবকেও থ্যাঙ্কস, সেও আসলে অনেক হেল্প করেছেন। তো প্রথম ঘটনাতে আসলে যাচ্ছি রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে রাজারহাট নামক একটা জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা, তার নামটা আসলে ছদ্মনামই ব্যবহার করতে বলেছে, তার নামটা আমি ইউজ করতে পারছি না, তো তার নামটা আমি রাজীব বলে চালিয়ে দিচ্ছি। আর তার একটা মেয়ে ছিল, ওই সময় তার মেয়ের নাম ছিল হচ্ছে মনি এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারেনি যে নিজের জন্য কোনো সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবত তার মানে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তো যেই জায়গায় তার শ্বশুর বাড়ি সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে মানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার হচ্ছে ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে বের হয়ে তার ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তার কোনো মতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে মানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা কিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু, ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে এই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা, তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজ রওনা দেওয়া যাক, মেলায় ঘোরাটোরা হয়ে গেছে। তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটায় মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথির মধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাটা আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, বলে যে এটা কি এরকম গাছগাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর, আর তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে, তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে, তো বলে যে আসলে এই জায়গায় তো আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল, এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করত, স্পেশালি নর বলি, ছেলে মানুষ নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে
সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যারে ধরে এগুলি কি এখন চালাই, বলে কি না, ওইটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে একসেপ্টেড হয়ে গেছিল। পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আর আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি। মানে সবাই ভয় পায় ওই জায়গাটাতে কেউই আসতে চায় না। আর সব সময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঢিলা মারে, মানে কোনো কিছু চিন্তা না করি। আচ্ছা, ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো তার শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে, তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজ এগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার করে না। সেই সুগঠন সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোন একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে সে অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন? 1990 সাল, আসলে অনেক আগের কথা। তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো এইখানে গেছিলাম, খুব অদ্ভুত দুইটা শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মচমচ, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা। তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা হেল্প নেয়। তিনি যখন দোকান বন্ধ করছিলেন, তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়ে এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি। এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। তো যেহেতু তার শ্বশুর বাড়ি জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাসেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটা কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায় যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, হয়তো কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো, আশেপাশে খুঁজে বাঁচা নেবেন। ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও, মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সবকিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই। এবং গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। বলি দেওয়া হতো? জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভের কাছ থেকে পাই, তিনি বলছে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল ওই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, কিন্তু ওইখানের ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। ওকে, চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমি সৈয়দ আমিন আল আনাস, এসছি মিরপুর 1 থেকে। একটা দ্বিতীয়বার আমার আসা আপনার এখানে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2007 সালের ঘটনা। আমি তখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে প্রথম চাকরিতে জয়েন করি। তো চাকরির সুবাদে আমাকে যেতে হয় বরিশালের উজিরপুরে সাতলা বলে একটা গ্রাম আছে, ওখানে আমার অফিসের প্রজেক্টের প্রায় 238 বিঘা কিছু জায়গা ছিল। সব জায়গাতে কিছু প্রজেক্ট ছিল,
ফার্মিং, তো ওই প্রজেক্টে আমি যাই। তো জীবনে প্রথমবার যখন ওখানে যাই, তো মোটরসাইকেলে করে গেলাম, যাওয়ার পরে ওখানে প্রজেক্টের বাইরে একটা অফিস ছিল যেখানে ওদের আরো অন্যান্য কাজের জন্য যারা স্টাফ তারা থাকে। তো আমি ওখানে যে থাকার জন্য গেলাম এবং গেস্ট হাউস আছে ওখানে, তো ওই রুমে আমি অবস্থান করলাম। তো সে সময় ছিল রোজার মাস। আমি ইফতারের পরে মোটামুটি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, যেহেতু জার্নি করে এসেছি, পরের দিন আবার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। তো আমি শোয়ার পরে জাস্ট 15-20 মিনিট পরেই আমার মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিল। তো আমি প্রথমে ভাবলাম যে সাধারণত ঘুম যখন মানুষ শুরু করে তখন ঘুমের দু একটা স্টেজ আছে, আলফা বিটা এরকম কিছু স্টেপ আছে। তো আমি ভাবছি মনে হয় ওই ধাক্কাটা খেয়েছি আমি। তো এরপরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, যেহেতু ক্লান্ত ছিলাম আবার ঘুমিয়ে পড়লাম এবং কিছুক্ষণ পর আবার ধাক্কা খেলাম। এবারও আমি সেরকমই ভাবছি, বাট তৃতীয়বারে যখন আমি ধাক্কা খেলাম তখন আমি দেখলাম যে ধাক্কাটা খেয়ে যেই চোখ খুলতেছি সামনে কিছু লাইটিংস এর মতো, রঙিন লাইট যেরকম জ্বলানেভা করে ওরকম কিছু লাইটিংস এর মতো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। তো তৃতীয়বারও ভাবলাম হয়তো এটা দুর্বলতা, তারপরে একটু কেমন লাগলো। চতুর্থবার যখন হলো তখন আসলে বুঝলাম যে সামথিং রং। তখন যেহেতু নতুন জায়গা, ওখানে পাশের রুমে একটা ইঞ্জিনিয়ার ছিল আমাদের পরিচিত আমার এলাকার, ওকে আমি ডাক দিলাম, আকাশ নামর নিজাম। তো নিজামকে ডাকলাম যে ভাই তুমি আসো তো আমার সাথে, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এরকম একটা ঘটনা ঘটছে কয়েকবার, আমার 4বার আমাকে ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। তো তখন বললো যে ঠিক আছে ভাই আমি আপনার সাথে থাকবো। তো আমার সাথে একই খাটে চলে আসলো এবং কিছুক্ষণের মধ্যে ওর সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। তো অলমোস্ট সেই রাত্রে 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটার পর আমরা সিদ্ধান্ত নিই ওই রুমে আমরা থাকবো না এবং আমরা অন্য রুমে চলে যাই। পরে সে রাতটা আমরা না ঘুমিয়ে কাটাই এবং পরের দিন অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়। তো ওখান থেকেই আরেকটা ঘটনার কানেক্টেড, সেটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে খুলনা থেকে যেতাম, এর মধ্যে আপনারা আগের পর্বে আমি শেয়ার করেছিলাম যে খুলনায় রূপসা ব্রিজের পরে খুদির বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে নোয়াপাড়া মোড়, এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর এবং এখানে প্রায় অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, কিন্তু সড়ক বিভাগ থেকে দেখবেন লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। এবং এখানে ঘটনাগুলো এরকম ঘটে যে অনেক সময় দেখা যায় যে আপনি রাত, বিশেষ করে রাত্রে 12টার পরে, 11:30-12টার পরে এবং ভোর রাত্রের দিকে ঘটনা এরকম হয় যে আপনার সামনে হঠাৎ করে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পাগল বেশি কেউ বা বয়স্ক কেউ এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যখন গাড়িটা কড়া ব্রেক করতে যাবেন হয়তো গাড়ি নিয়ন্ত্রণ থাকবে না বা পিছনের গাড়ির সাথে লেগে যাবে, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। এবং ওখানকার যে সমস্ত পেট্রোল পাম্প আছে তাদের কাছে আপনারা ওই এলাকায় যারা আছেন তারা যে জিজ্ঞেস করলে জানতে পারবেন এরকম ঘটনাগুলো প্রায় ঘটে ওখানে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমি জানতাম। এমনই সময় ওই যেহেতু আমার ওখানে যে যাওয়া আসা করতে হয় বরিশালে, তো এরকমই একটা রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে। সেদিন 11:30 বাজে রাত। তো আমি মোটামুটি ওই যে 8-10 কিলোমিটার রাস্তার প্রায় 80% চলে আসছি, দূর থেকে রূপসা ব্রিজের আলো দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে ওই একজন একটু পাগলের বেশে একজন বয়স্ক নারী উনি চলে আসেন। তো আমি খুব কষ্টে কন্ট্রোল করি, কিন্তু দেখি কি যে আমি জাস্ট ওনার গার উপর দিয়ে হয়তো চলে গেলাম বা ওনাকে ধাক্কা দিলাম, বাট আমি কিছু বুঝতে পারলাম না। তখনও কিন্তু আমার মাথা ওইভাবে কাজ করেনি। বাট যখনই আমি ওনাকে ক্রস করতেছি, মানে মানুষের স্বাভাবিক চলা বরসত, বিশেষ করে যারা গাড়ি চালান তারা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে এরকম উদ্ভট ভাবে আসে তার উপর একটু রাগ করে। তো আমি একটু রাগ করে চিৎকার করছি। এই যেই চিৎকার করলাম সাথে সাথে মনে হলো কেউ আমার গলায় আগুনের ছেঁকা দিল। তো তখন আমার মনে পড়ে গেল যে আসলে ঘটনা তো এই জায়গায় তো সেই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তখন আমি প্রচন্ড জোরে মোটরসাইকেল চালানো শুরু করি এবং দ্রুত রূপসা ব্রিজের টোল প্লাজায় চলে যাই। যে সাথে সাথে মোটরসাইকেল রেখে আমি টোল প্লাজায় যারা ছিল ওনাদেরকে বললাম যে আমার গলা চলতেছে, আপনারা দেখেন এখানে কি হয়েছে। ওনারা বলতেছে আপনার এখানে কোনো স্পটই নাই। তারপরে আমিও খেয়াল করে দেখলাম কোনো স্পট নাই। তো ওনারা বললো যে যদি পোকা বা কোনো কিছু লেগে জ্বলতো তাহলে তো এখানে লাল মানে আপনার ইয়ে হয়ে যেত, স্পট পড়তো, কিন্তু এগুলো কিছুই লাগেনি। বাট আমি প্রচন্ড মানে ওই সময় ফিল করতেছিলাম যে আগুনের ছেঁকা দেয়া। তারপরে ওখান থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভালো হলে এরপরে শহরের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, তো এরপরে আরেকটা ঘটনা আছে, জি জি বলে ফেলেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমাদের হলো ওই প্রজেক্টেই
প্রজেক্ট রিলেটেড ঘটনা। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওখানে আমাদের মাছ ধরার জন্য পানি সেচ করা লাগতো। তো যেহেতু ওটা বিল এলাকা, প্রচুর মেশিন ব্যবহার করতে হতো, তা না হলে পানি আবার এসে চলে আসতো। তো বড় বড় মেশিন ছিল, সেচ মেশিন। তো এই মেশিনগুলো অপারেট করার জন্য মেশিন ম্যান ছিল একজন, ওনার নাম ছিল জয়নাল। তো মেশিন ম্যান জয়নাল, আমি এরকম প্রজেক্ট ভিজিটে গেছি, যাওয়ার পরে মেশিন ম্যান জয়নাল আমাকে বলতেছে যে ভাই আপনার এখানে কিছু গার্ড আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, এখানে নাকি বড় বড় মানুষদের দেখা যায় সাদা জামা পরা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভৌতিক কিছু বিষয় হচ্ছে ওখানে, এরকম কিছু একটা বলে উনি বেশ রাগ করলেন এবং আমাকেও বললেন যে আপনারা এইসব কি শুরু করছেন। তারপরে আমার লোকজনের উপর একটু গালি দিলেন। তো আমি ভাবলাম যে স্থানীয় লোক এসব বলছে, থাক। তখন হলো মাগরিবের আজান হচ্ছে, আমি বললাম আমি নামাজ পড়ো, আমি চলে আসি। আমি যখন ব্যাক করতেছি, ওটা অনেক বড় জায়গা, তো ব্যাক করে আমাদের যে স্টে করার রুমটা ছিল ওর কাছাকাছি আসতেই পিছন দিয়ে চিৎকার শুনলাম। তো পিছনে ফিরে দেখি যে সবাই ধরাধরি করে জয়নালকে নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসার পর জানা গেল যে ওই মেশিনগুলো সাধারণত যেহেতু মাটির পাড়, এই পাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের হাতে তৈরি চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়, ট্রলির মতো। তো ওইগুলোর চাকাগুলো বেয়ারিং টাইপের, আর ওগুলো থাকে হচ্ছে ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গজাল ব্রেক বলে, ওই ব্রেক দিয়ে চাকা। আমরা চলে যাব এখন আমাদের অতিথির কাছে। আসল ভাই আজকে দুটো ঘটনা নিয়ে এসেছি। একটা দেশের, আমাদের দেশের বাইরের একটা ঘটনা, আমার মানে রাজবাড়ি না, মানে প্রতিদিন তো রাজবাড়ির ঘটনা বেশি শেয়ার করে, আজকে চুয়াডাঙ্গার একটি ঘটনা রয়েছে। ফার্স্টে আমি দেশের বাইরের ঘটনাটা দিয়েই শুরু করতে চাই। আসল ভাই ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। তো যে ভাইয়ার সঙ্গত কারণে নামটা বলছি না, উনি ইউকেতে ফ্রেন্ডস এইড নামক একটি এনজিওতে চাকরি করতেন। তো ওই সময় বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংক্রান্ত একটা সার্ভে করার জন্য উনি 1992 সালে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে গিয়েছিলেন। আর জাফনা দ্বীপটা এই সম্পর্কে একটু বলে নিই রাসেল ভাই, কারণ 1976 সালে যখন এলটিটিই গঠিত হয়, তো তারপর থেকে কিন্তু 1986 সালে জাফনা দ্বীপটা এলটিটি দখল করে নেয়। তারপর থেকে কি জাফনা দ্বীপে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা মানে সিভিল ওয়ার, একটা অশান্তি বিরাজ করে। ওই সময় ওইখানকার লোকজনের আসলে মানে অবস্থা জানার জন্যই আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদেরকে পাঠানো হয়েছিল আর কি। ওই সূত্রপাতে ওই সূত্র ধরে ওনারা সেখানে যান। তো যাওয়ার পর আসল ভাই ওখানে ওনাদেরকে একটা কাঠের একটা বাড়িতে ওনাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। ওনারা 3 জন ছিলেন, কাঠের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বাড়িটার পাশে বেশ জঙ্গল টঙ্গল ছিল, জঙ্গলে মোটামুটি সাপ বানর এই জিনিসগুলো ছিল আর কি। মোটামুটি দিনের বেলাতেই তারা দেখতেন বিষয়গুলো। এখন রাসেল ভাই ওনারা যখন যে বাড়িতে ছিলেন, ওনারা প্রতিদিন কাজ করতেন এবং কাজ শেষে, তখন তো আসলে ওইভাবে ইমেইলটা চালু ছিল না ওখানে, তখন ওনারা ফ্যাক্স করতেন। আমাদের প্রতিদিনের আপডেটটা প্রতিদিন ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যাক্স করে জানিয়ে দিতেন যে আজকে এই পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো সারাদিন ক্লান্ত থাকার পর ওনারা যখন ঘুমাতে যেতেন রাসেল ভাই, তখন ওই প্রথম 1-2 দিনের পর থেকে একটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে ওনারা ঘুমাতে যাওয়ার পরে ওনারা টের পেতেন যে কিচেনে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ কাজ করছে বা থালবাটি পড়ে যাচ্ছে, এরকম কিছু শব্দ। তো ওনারা যখন উঠে যেতেন তখন দেখতেন যে কিছুই না, কিছু না হলো রাসেল ভাই দেখতেন যে ওই থালবাটি আসলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে আছে। তারপরে রাতের বেলা যেহেতু ওটা কাঠের একটা বাসা ছিল, তখন ওরা শব্দ পেতেন যে উপরে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ শব্দ হচ্ছে। এখন যেহেতু পাশে জঙ্গল ছিল, তখন উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা বানর এসে উপদ্রব করে। এটা কারণে এই বিষয়টা নিয়ে আসলে অতটা গুরুত্ব ওনারা কখনো দেন নাই। একদিন রাসেল ভাই রাতের বেলা মানে এই ধূপধাপ শব্দটা এত বেশি, এত মানে প্রকট হয়ে গেল যে ওনারা ঘুমাতেই পারছিলেন না। তখন ওই ভাই উনি যেটা করলেন, হাতে একটা লাঠি নিয়ে উনি চিন্তা করলেন যে একটু উপরে যাই, যদি এই টাইপের কোনো জন্তু জানোয়ার থাকে তাদেরকে তাড়িয়ে দিয়ে আসি। রাসেল ভাই উপরে যে যান, কিন্তু উপরে গিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে 2টো মানুষ দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই 2টো মানুষের শরীরে চামড়া নেই। মানে মনে হচ্ছে একটা মানুষের শরীর থেকে যদি চামড়া ছুলে ফেলা হয়, তখন মানুষের শরীরে রক্ত পেশি, তারপরে মানুষের বিভিন্ন টিস্যু যেগুলো দেখা যায় যেভাবে, এবং রক্ত ঝরতে থাকে, এইরকম 2 জন লোক দৌড়াদৌড়ি করছে। এবং হঠাৎ করে ওনার দিকে এই 2টো লোক তাকায়। তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি
সেন্সলেস হয়ে পড়ে যান। স্বাভাবিকভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্য, কারণ মানুষের মুখের উপর যদি চামড়া না থাকে, চোখগুলো তো গোল হয়ে থাকে, মানে আমাদের চোখ তো এমনিতে সুন্দর দেখায়, কিন্তু যদি চামড়া না থাকে সেটা ভয়ঙ্কর চেহারা দেখায়, কঙ্কালের মতো। তো উনি ওই দৃশ্য আর সহ্য করতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনি যখন ওনার সাথে লোকজন যখন খুঁজে পাচ্ছেন না কোথায় গেল, তখন উপরে উঠে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের আফরান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। জি, ঘটনাটি ঘটে কালুর মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা, উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। আচ্ছা, এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো, এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। তো পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময়, ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাব? বলে সামনে বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাব। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালো মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে, মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালো মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালো মিয়া সাহস করে বলেন যে ভাই, বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন, বাচ্চা আমার না, তাই কার? এরকম ভাবে তুই চুপ থাক, এরকম ভাবে ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো রাসেল ভাই, কালো মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, জি, মোটামুটি সবাইকেই উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ মানে বুঝতেও পারছেন না, দেখ উনি ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছুতে যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় যে যমুজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে এই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নেই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়ে হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সায় কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন, মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন মানে চিন্তা করছে যে এদেরকে কি বলবো না বলবো। তো এখন যাই হোক আসল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নাই, যখন বট গাছের কাছে চলে আসলো বিলের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামার পরে বললো যে এই না তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না, যে কোথায় গেল। তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো যে তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিৎকার করছে, ভাই বাচ্চা দুটা কই? ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অত্যন্ত লেভেলের ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা আর যে রাসেল ভাইয়া, আফরান ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া এবং এমডি রিপুন ভাইয়া সবাই কিন্তু আজকের এই ইমেইলে উপস্থিত আছেন। তাই আমি বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ইমেইল এপিসোড বা সম্পূর্ণ ভয়ঙ্কর ঘটনাগুলো আপনারা ধারাবাহিকভাবে শুনবেন। আমরা কিন্তু
বাছাই করা ঘটনাগুলোই আজকে আপনার সামনে তুলে ধরেছি, যে ঘটনাগুলো মানে ভালো লাগার মতো। ঠিক আছে, এই জন্য আপনারা ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে প্রস্তুত হয়ে যান। আজকে আপনাদের রাত যাবে নির্ঘুমে এই ঘটনায় শুনলে, আপনাদের রাত হবে ভয়ের রাত এবং আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য আজকের ঘটনাগুলো শুনলে। একের পর এক আপনার ধারাবাহিকভাবে ঘটনাগুলো শুনতে থাকুন। চলুন চলে যাই ঘটনাতে। তার আগে দর্শক শ্রোতা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে সর্বপ্রথম বাছাইকৃত ইমেইল এপিসোডগুলো সবার আগে আপনার কাছে যাবে। চলুন চলে যাই ঘটনায়। কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফ্যাসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় টামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যান। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে? তখন কালো থাকে, সেটা হলো রসিল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। আচ্ছা, এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরায় ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় কড়া নাড়ছে। দেখে যে ওনার গ্রামের পরিচিত দুইজন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। আচ্ছা, এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। আচ্ছা, তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। আচ্ছা আচ্ছা, তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি, এগুলো উনি একটু ওনার একটু রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই দুই মুরব্বী বলছে যে এদিকে না আরেক দিকে চলো। বলছে আরেক দিকে কোন দিকে? কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটার জন্য ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। আচ্ছা, তখন কি আর করা, হয়তোবা বলে থাকতেও পারেন, এটা কালো মিয়া জানে না। তখন ওই দুইজন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাতে কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘরটর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই দুই মুরব্বী বলল যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে, তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিক্সায় যে একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে আর মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে, কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। আচ্ছা, এবং তাকে যখন উদ্ধার করা হয় তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করান কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই। কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু দুই হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এজন্য উনি ওইভাবে ভালো করে রিক্সা চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষি কাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আরেকটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি এক কথা দুই কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। বলেন। এবং আসলে আরেকটা বিষয় সেটা হলো এই কালো মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন, এই কারণে মারা গেল কিভাবে অনেকে বলেছে হয়তো বা পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে
ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে ওই জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। আচ্ছা। তো তখন বলছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা, আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাব। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। আচ্ছা। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন, তো কবিরাজ চিকিৎসা শুরু করে। কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। আচ্ছা। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালো মিয়ার উপর এসে পড়ে। তো কালো মিয়া যখন গোসল করতে যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে তো চারদিক থেকে, সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে নেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালো মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালো মিয়া চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালো মিয়া মানে মাটিতে পড়ে আছেন এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে, মানে এমন খুব নৃশংসভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালো মিয়া সেও একসময় যেটা কাজটা করতে রাসেল ভাই, কারণ কালো মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তো কালো মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন, উনি তোমার না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালো মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা, এটা মানে খুব এটা লোকজন অনেকেই প্রচলিত একটা ঘটনা, এই বিষয়টা অনেকেই জানেন। রাসেল ভাই আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় আমরা বলেছি, আমরা সবসময় বলেছি এটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয়ে নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনো ভাবে এর একটা প্রভাব আমাদের উপর এসে কিন্তু রাসেল ভাই পড়েই, যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে, এই জন্য কাউকে এই কাজে আমরা যেন সাহায্যও না করি। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো একজন অতিথি আছেন। হ্যালো লিসনার্স, আমি ইমন হাজারিবাগ থেকে এসেছি, ইউডাতে বর্তমানে বিবিএ করছি 7 সেমিস্টারে। চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা হচ্ছে অনেক পুরনো। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরের বোয়ালমারী থানার। তো ঘটনাটা ঘটেছিল আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারী থানার রাখালতলী গ্রাম। তো ঘটনাটা হচ্ছে আমার কয়েক প্রজন্ম আগের, আমার দাদার। তো আমরা তাকে পরদাদা বলি। তো ঘটনাটা হচ্ছে এমন যে আমাদের আগে জমি ছিল, আলুর জমি ছিল, ক্ষেত। তো সেখানে অনেক বড় জমি, তো সেখানে হচ্ছে চুরির উপদ্রব থাকতো। ধরেন আলু ওখান থেকে কেউ নিয়ে যেত, বা বন্য শুকর আছে এগুলো খেয়ে ফেলে, এরকম প্রবণতা দেখার জন্য সেখানে পাহারা দিত আমার পরদাদা। তো সেখানে টং ঘরে সে পাহারা দিত। তো প্রতিদিনের মতো সেদিনও গেল রাতে। তো রাতে গেল ওখানে পাহারা দিচ্ছে, হঠাৎ করে সে হুক্কা খেত। তো সে সেদিন ভুলে গেছিল আগুন নিতে, তো তার আগুনের প্রয়োজন হলো। তো সে এখন আগুন কোথায় পাবে অত রাতে? তো সেদিন হলো কি যে একটা জায়গা থেকে আলো আসছিল। তো সে ভাবলো কোনো মানুষ হয়তো বা এসেছে, তার কাছ থেকে হয়তো আমি আগুন নিতে পারবো, আগুন নিয়ে হুক্কা টানতে পারবো। তো একটা পর্যায়ে সে সেখানে গেল এবং জিজ্ঞেস করলো তাদেরকে যে আপনাদের কাছে কি আগুন আছে? পরে তারা বলল যে না, আমাদের কাছে আগুন নেই, আপনি পিছনে আরো লোক আসতেছে, তাদের কাছ থেকে আপনি আগুন পাবেন। আচ্ছা। তো বলা ভালো, আমি একটা জিনিস মিস করছি, যে লোকগুলো আসতেছিল তারা পালকি নিয়ে আসতেছিল। তো তারপরে যারা ছিল তাদের কাছেও আজ করলো যে আগুন আছে কিনা। তো তারাও বললো যে পিছনে মানুষ আসতেছে, তাদের কাছ থেকে আগুন নেন। আচ্ছা। তো এরকম করে একটার পর একটা 6টা পালকি চলে গেল। তো দাদা একটা পর্যায়ে বুঝতে পারলো যে এটা
সাধারণ সাধারণ কিছু না, এটা হ্যাঁ। সুপার ন্যাচারাল অবভিয়াসলি। Right. তো সে জিনিসটা ভয় পেল আবার আগের গ্রামের মানুষ তো আগে অনেক সাহসী থাকে, তো জি। ভয়ও পেল আবার সে সাহসীও ছিল। তো সে বলল যে না আমি আর যাব না, আপনাদের আমার আগুন দিতেই হবে আজকে। জি। তো আগুন দিতেই হবে। তো তারা বলতেছে পিছনে লোক আসতেছে তাদের কাছ থেকে নেন। পরে সে বলতেছে না আপনাদের দিয়ে যেতেই হবে যেভাবে হোক, একদম নাছোড়বান্দা। জি। তো একটা পর্যায়ে তারা বলল যে তুই আজকের মতো বেঁচে গেলি, তোকে একটা জিনিস দিয়ে যাব, হুম হুম। এটা রাখলে তোর কোনো ক্ষতি হবে না, তুই যে কোনো সমস্যার সমাধান করতে পারবি এটা দিয়ে। তো তাকে রিচুয়াল গুলা দেখাই দিল। তো এইভাবে হচ্ছে আমার দাদা, তার পর দাদা, তারপর থেকে তার দাদা, এরকম করে জেনারেশন হয়ে হয়ে চলে আসলো। তো আমার দাদা রিসেন্টলি হচ্ছে ইন্তেকাল করছে, অকাল মৃত্যু। তো সেক্ষেত্রে সে জিনিসগুলা কাউকে দিতে পারে নাই। আর বলে রাখা ভালো যে যে জিনিসটা দিছিল এটা হচ্ছে আমরা যেমন ইলেকট্রিক টুল যেমন হুম হুম। প্লাস বলি যেটাকে, জি, জি, জি। ওইটা অনেকটা ওই রকম পিতলের মতো দেখতে। তো এই জিনিসটা আমার বাড়িতে গ্রামে এখনো আছে। আপনি যদি চান আমি ওটা ছবি তুলে দেখাতে পারি। তো Okay. এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। অনেক বছর আগে মগবাজারের শাহ সাহেব নামে এক পীর ছিলেন। আচ্ছা। তিনি অনেক কামের পীর ছিলেন। তার ছিল 2 যমজ সন্তান। পীর সাহেব এবং তার যমজ সন্তানদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। এরকমই একটি কাহিনী বলছি। এটা কি আপনি শুনেছেন কারো কাছ থেকে? আপনার এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, আবার আমার আম্মা নানুর কাছ জি। থেকে শুনেছি, আবার নানির আম্মার কাছ থেকে শুনেছি। এটা অনেক পুরনো কাহিনী। তার মানে এটা মোটামুটি সবাই জানেন বা একটা বয়স্ক প্রচলিত লোকরা সবাই ঘটনা। জানে, নতুন না আচ্ছা। জানলেও বয়স্ক লোকরা সবাই জানে। আচ্ছা। তো একদিন এক লোক ঝুড়ির ভিতর একাধিক পাকা কলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটি যাচ্ছিল এলাকার ইমাম সাহেবকে তার গাছের প্রথম ফল দিতে। পথিমধ্যে পীর সাহেবের ছেলেদের সাথে ওই লোকের দেখা হয়ে যায়। পীর সাহেবের ছেলেরা ওই লোককে জিজ্ঞেস করে, চাচা কলা কি পাকা না কাঁচা? ওই লোকটি একটু চমকে যায়, কারণ ঝুড়ির ভিতর যে কলা রাখা আছে এটা বাইরে থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। ওই লোকটি জানতো যে পীরের ছেলেরা ক্ষমতাবান, কিন্তু নিজেকে এই বলে বুঝ দিল যে পীরের ছেলেরা হয়তো আন্দাজে ঢিল ছুঁড়েছে, লেগে গেছে। আচ্ছা আচ্ছা। তাই সে একটু চালাকি করে উত্তর দিল, ঝুড়ির ভেতর কাঁচা কলা, কারণ পাকা কলা আছে বললে ছেলেরা খেতে যেতে পারে। আচ্ছা। পীরের ছেলেরা তখন ওই লোককে বলল, কলা যখন কাঁচা তখন আর কি করা, পাকা কলা হলে খাওয়া যেত। ওই লোক ইমাম সাহেবের বাড়িতে যখন ফল দিতে যাবে তখন ঝুড়ি খুলে দেখে তার সব পাকা কলা কাঁচা কলা হয়ে গিয়েছে। হুম হুম। সেরকম আরেকদিনের ঘটনা, পীর সাহেব ঘরের বাইরে কাজে ছিলেন। পীর সাহেবের 2 যমজ ছেলে প্রতিবেশীর গাছে উঠে গাছ থেকে সব ফল পেড়ে খেয়ে ফেলে। সন্ধ্যায় পীর সাহেব বাসায় ফিরলে ওই প্রতিবেশী পীর সাহেবের কাছে নালিশ দেয় যে পীর সাহেবের ছেলেরা তার ফল গাছ থেকে সব ফল চুরি করে পেড়ে খেয়ে ফেলেছে। পীর সাহেব তার ছেলেদের ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমরা প্রতিবেশীর গাছ থেকে ফল চুরি করে খেয়েছো কিনা? পীরের ছেলেরা বাবার সামনে প্রতিবেশীকে লক্ষ্য করে বলল, গাছের ফল গাছেই আছে। তখন ওই প্রতিবেশী পীর সাহেবকে বলল, আপনি আসেন আমার সাথে, দেখে যান আমার গাছে একটা ফলও নেই, সব আপনার ছেলেরা পেড়ে খেয়ে ফেলেছে। তখন পীর সাহেব প্রতিবেশীর সাথে তার গাছের সামনে গিয়ে দেখে গাছ ভর্তি ফল। গাছ ভর্তি ফল দেখে প্রতিবেশী আর কোনো কথা বলতে পারলো না, অবাক হয়ে নিজের বাড়িতে ফিরে গেল। মানে এগুলো কি আমাদের ঢাকারই ঘটনা? এটা মগবাজারের ঘটনা। আচ্ছা। কতদিন আগের ঘটনা বলছেন এটা আপনি? তো 60-70 বছর মিনিমাম হবে। আচ্ছা। আমার নানি যেহেতু জানে এই ঘটনা। আচ্ছা। তো পীর সাহেব বাসায় ফিরে তার স্ত্রীকে বললেন ছেলেদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে, আর ছেলেদের বললেন ঈদের দিনের মতো গোসল করে নতুন জামা কাপড় পরতে। রান্না হয়ে গেলে পীর সাহেব তার ছেলেদেরকে যত্ন করে রাতের খাবার খাওয়ালেন এবং খাওয়া শেষে তাদেরকে একসাথে শুয়ে পাশাপাশি ঘুম পাড়িয়ে দিলেন। ওই ঘুমই ছিল পীর সাহেবের ছেলেদের শেষ ঘুম। তারা আর ঘুম থেকে জেগে ওঠেনি। এখন প্রশ্ন হলো, পীর সাহেব কেন এই কাজ করলেন? কোনো বাবা কি তার ছেলেকে হত্যা করতে পারে? আসলে পীর সাহেব বুঝেছিলেন তার ছেলেরা বেঁচে থাকলে তার চেয়েও ক্ষমতাবান হবে, কিন্তু তাদের দ্বারা মানুষের অনিষ্ট হবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে আল্লাহ তার ছেলেদের হায়াত কমিয়ে দেন। তার সে দোয়া কবুল হয়েছিল। পীর সাহেবের ছেলেদের মগবাজারেই পাশাপাশি কবর দেওয়া হয়, যা এখন শাহবাড়ি জোড়া পীরের কবর নামে পরিচিত। ঘটনাটি এলাকায় ভুল পরিচিত। ওকে, আমরা আবার আমাদের আরেকজন অতিথি আছেন তার কাছে চলে যাই।
ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি। আমি ইমন, হাজারীবাগ থেকে এসেছি, ইউডাতে বিবিএ করছি 7 সেমিস্টার। জি। ঘটনাটা এটা আমার নিজের সাথেই ঘটা। তো রবিবারের ঘটনা, আমি হচ্ছে একটা বিয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, তো আমাদের এক বন্ধুর কাছ থেকে। কারো বিয়ে? হ্যাঁ। তো ওখানে আমি গিয়েছিলাম, তো অ্যাজ ইউজুয়াল ওইখানে বিয়ে টিয়ে এনজয় করে আস্তে আস্তে রাত হয়ে গেছিল, অনেক রাত, 12টা 12:30 মতো বেজে গেছিল। তো আমি আসার সময় রিক্সা পাচ্ছিলাম না। বলে রাখা ভালো, হাজারীবাগ থেকে লালবাগের দূরত্ব খুব একটা বেশি দূরে না। তো রিক্সা পাচ্ছিলাম না, আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই চলে যাই, ফাঁকা রাস্তা, বাতাস আছে, হেঁটেই চলে যাই। তো আসতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলাম যে লম্বা লম্বা তিনজন লোক একটা মিষ্টির দোকানে ঢুকলো এবং সাথে সাথে শাটার, মানে কে শাটার লাগালো সেটা আমি খেয়াল করি নাই, বাট শাটার লাগাই দিছিল। তো আমি জিনিসটায় ভাবলাম এখানে মনে হয় কোনো ডাকাতি হচ্ছে। তো ডাকাতি হচ্ছে এই ভয়ে আমি 999-এ কল দিলাম। 999-এ কল দেওয়ার পর কি মনে করে তারা কল পিকও করছিল, কি মনে করে আমি আবার লাইন ডিসকানেক্ট করে দিলাম। আচ্ছা। তো পরে কিছুক্ষণ পর আমি ওইখানে স্থির ছিলাম, কিছুক্ষণ পর দেখি যে ওই যে 3 জন ঢুকছিল ওই দোকানের মধ্যে, ওই 3 জন লম্বা, আচ্ছা, বের হলো, হাতের মধ্যে মিষ্টির প্যাকেট ছিল, তো হাওয়ায় মিলায় গেল, হাওয়ায়। তো আমি জিনিসটা আমার কাছে কিরকম লাগলো, তো আমি পরে ওই দোকানে গেলাম, দোকানের যে কর্মচারীরা ছিল, তো ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে, তারা কারা ছিল? তো তারা ফার্স্টে কোনোভাবেই তারা স্বীকার করতেছিল না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। তো আমি একটু রিকোয়েস্ট করলাম যে ভাই কি হয়েছে, আমাকে বলা যায় কি? পরে তারা বলল যে অ্যাকচুয়ালি আপনি যাদের দেখছেন এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে জিন। এরা এরকম প্রতি রবিবার রাতে কোনো একটা টাইমে আসে এবং দূর থেকে ইশারা করে, তো আমরা বুঝে যাই যে ওরা আসছে, এবং আমরা লাইট অফ করে দিই, ওরা ভেতরে আসে, ওদের পছন্দ মতো ওরা মিষ্টি নিয়ে দাম দিয়ে সুন্দর মতো চলে যায়। এটা নাকি ওদের অনেক আগে থেকেই, পূর্বপুরুষদের থেকেই এরকম চলে আসতেছে। তো এটাই ছিল আমার ঘটনা। ওকে, চলে যাই একটা অডিও ক্লিপে, ফিরে আসছি একটু পরেই। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকলে, তাই আর জিজ্ঞাসা করলাম না। তো যাই হোক, আমার নাম রানী, আমি পুরান ঢাকা থেকে বলছি। তো আসলে আমার জীবনে অনেকগুলো ঘটনাই আছে, তো তার মধ্যে থেকে আজকে একটা শেয়ার করব। আমি আপনাদের প্রথম থেকেই সবগুলো এপিসোড শুনে আসছি। আনফর্চুনেটলি দুই একটা মিসিং হলে সেটা আমি পরে ডাউনলোড করে শুনি, বোধহয় আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আমার ঘটনাটা শুরু করি। ঘটনাটা হচ্ছে 2012 সালে। আমার আপু এবং দুলা ভাই এরা হচ্ছে দিনাজপুরে থাকে, সরকারি চাকরি করে ভাইয়া, এই সুবাদে সবাই দিনাজপুরে থাকে। তো প্রতি বছর 2-1 যাওয়া হয় দিনাজপুরে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময়। তো ঘটনাটা হচ্ছে দিনাজপুরে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম মাসুম। তো আমার আপুর বাসা হচ্ছে দিনাজপুর মিশন রোডে। তো ওইখান থেকে একটু সামনে আগালে একটা শ্মশান ঘাট আছে। ওইখানে দিনের বেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে, একটা নদী, খাল বা নদী যাই হোক, আর ওইখানে বসার জায়গা আছে, সুন্দর বট গাছ, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি দিনাজপুরে গেলে বেশিরভাগ সময় এখানে একটু বসে আড্ডা মারি, খুব সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি আর আমার ফ্রেন্ড মাসুম বসে আড্ডা মারতেছিলাম এরকম সকালে 10টার পরে। তো একটু পরে দেখলাম অনেক লোকজন ঢুকতেছে শ্মশানে একটা লাশ নিয়ে। তো যাই হোক, আমরা একটু আগ্রহী হয়ে সামনে গেলাম, দেখলাম যে হ্যাঁ, কোন মহিলা লাশ নিয়ে আসছে। তো ওনার আত্মীয় স্বজনের কাছে জানতে পারলাম যে উনি হচ্ছে গিয়ে ওনার বাসায় ঝগড়া করে পানের সাথে অনেক জ্বর দেখিয়েছে, তো মাথা ঘুরে পড়ে গেছে, বমি করছে, একটু পরে উনি মারা গেছে। যাই হোক, আমরা খুব আফসোস করলাম যে এত অল্প বয়সী। ওনার বড় ছেলে, 2টা বাচ্চা, বড় ছেলের বয়স হচ্ছে গিয়ে 14-15 বছর। ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমরা খুব আগ্রহী হয়ে এখানে ছিলাম, দাঁড়াইলাম, আমরা দেখবো আজকে কিভাবে কি হয়। তো যাই হোক, আমি যদিও আগে 2-1 দেখছি, এত কাছে থেকে না, একটু দূরে থেকে দেখি। তো যাই হোক, ওই দেখতেছিলাম, তো ওনারা হচ্ছে শুরু করলো। তো মানে মানুষটা যে মরে গেছে তার চেহারা দেখে মনে হয় না, মনে হচ্ছে একটা জীবন্ত মানুষ ঘুমায় আছে এরকম। তো যাই হোক, আমরা দেখতেছিলাম। তো যখন শুরু করলো ভালোই লাগতেছিল, আবার একটু খারাপ লাগতেছিল, চোখের সামনে এরকম মানুষ এরকম পড়াইতেছে, একটু
কষ্ট লাগতেছিল। একটু পরে যখন হচ্ছে মানুষ পড়াইলে এখন পড়ানো হচ্ছে মধ্যম পর্যায়ে আসে, একটু গন্ধ বের হয়, তো আমরা একটু অস্বস্তি হয়ে একটু দূরে গিয়ে দাঁড়াইলাম। তো ওইখানে যারা লোক ছিল তারা আমাদের হচ্ছে বললো তোমাদের নাম কি, কোথায় থাকো? আমি বললাম যে আমরা এখানে চৌধুরী বাড়িতে থাকি, আমার নাম রনি, ওর নাম মাসুম। তো তারা আবার আমাদের নাম ঠিকানা লিখে নিল। তো আমরা হলো এটা হয়তো ওনাদের নিয়ম একটা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ থেকে ওইখানে বন্ধুকে বললাম চলো বন্ধু এখান থেকে এখন চলে যাওয়াই মনে হয় আমাদের বেটার। চলে গেলাম আমরা। যাই হোক, আমরা বিকেলে অন্য জায়গায় ঘুরতে গেলাম, সন্ধ্যায় বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, নর্মাল ঘুমাইলাম, কোনো সমস্যা হয় নাই। 3 দিন পরে আমি আমার রাতে বাসায় আসছি, আপুর বাসায়। তো আমার আপু বলছে তোমাকে কয়েকজন লোক এসে খুঁজে গেছে আর একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। লোকগুলা হিন্দু ছিল, হিন্দু পুরোহিত বা এরকম এই জাতীয়, সাধু সন্ন্যাসী এই জাতীয়। যাই হোক, আমি বললাম আপু আমি তো জানি না। বলছে না তুমি দেখো। পরে আমি বলছি হ্যাঁ ওখানে সব লেখা আছে এসে। তো যাই হোক, আপুকে বললাম আপু এটা তো হচ্ছে 3 দিন আগে আমরা শ্মশানে ছিলাম, ওইখানে একটা লাশ পড়াইছে, ওইটা আমরা দেখছিলাম, মেবি ওই জন্য ওইখানে ওনাদের ওইটা মিষ্টি দিয়ে গেছে। বলছে তুমি এখানে বেড়াইতে আসছো, আমি চাই না কোনো ঝামেলা হোক, এটা তোমার ঠিক হয় নাই, এখানে থাকা দরকার ছিল এসে। আপু কি করবো এখন, এই মিষ্টিগুলো ফালাই দাও। মিষ্টিগুলো বাইরে নিয়ে ফালাই দিচ্ছি আমরা ড্রেনে। যাই হোক, নর্মালি খাওয়া দাওয়া করে ঘুমাইয়া পড়লাম, আর কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। তো রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যেই মহিলাকে পড়াইতে দেখছি ওই মহিলা মানে এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার সামনে আসছে। উনি একদম একটা নর্মাল কাপড় পরাই ছিল, কিন্তু ওনার চেহারা, ওনার চোখ, মানে কোন মানুষের চেহারা, কোন মানুষের চোখ এত ভয়ঙ্কর হইতে পারে আমি এটা কোনোদিন কল্পনাও করিনি। আমার সাথে কোনোদিন এত ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। যাই হোক, উনি আইসে প্রথমে আমার সামনে দাঁড়াইলো, তারপরে কি যেন বলতেছিল, তারপরে গলা চেপে ধরছে। গলা চেপে শুধু একটা কথাই বলছে, মিষ্টি খাইলি না কেন? এত জোরে গলা চেপে ধরছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছিল। আমি মনে মনে দোয়া করতেছিলাম, ঠিক আছে, আমি মনে করছিলাম মনে হয় লাইফের আজকেই শেষ দিন। তো আমি হচ্ছে গিয়ে গলা চেপে ধরছে, এত ব্যথা লাগতেছিল, একসময় আমি অজ্ঞান হয়ে গেছি। পরে ঘুমিয়ে গেছি, দেখি যে আমি অনেক ঘামায় গেছি, উঠছি, একটু হাঁটাচলা করলাম, একটু পানি খেলাম। পরে বাকিটা রাত আর ঘুমাইতে পারিনি, এপিট ওপিট করছি বা লাইট জ্বালায় রাখছিলাম। পরের দিন ফ্রেন্ডের কাছে গেলাম, বললাম বন্ধু কালকে রাতে তো আমার একটু সমস্যা হয়েছে। পরে বলতেছি বন্ধু আমার তো একটা সমস্যা হয়েছে, আমি তো স্বপ্নে দেখছি যে ওই হিন্দু মহিলা আমাকে দৌড়ানি দিচ্ছে। তো দৌড় দিতে দিতে আমি যে একটা পুকুরের মধ্যে পড়ে গেছি আর হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি বলছি বন্ধু আমারটা এর থেকেও ভয়ঙ্কর, আমার সাথে এই হয়েছে। তো যাই হোক, দিনাজপুরে যদিও 15 দিনের জন্য গিয়েছিলাম, তারপরে 2-1 দিন পরে আমি চলে আসছি ওইখান থেকে। আমার খুব অস্বস্তি লাগতেছিল, পরিবেশটাই একদম মানে মনে হচ্ছে ধোঁয়াশ, একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি চলে আসছি। আমি তখন ঢাকায় উত্তরাতে থাকতাম। তো আমি ঢাকায় আসছি, প্রতিদিন স্বপ্নে একটাই, ঘুমানোর আগেই মনে হয় এখনই তো স্বপ্নে আমি এটা দেখবো। তো আমি উজু করে ঘুমাই, দেওয়া করে ঘুমাই, কাজ হচ্ছে না। একজন হুজুরের কাছে গেলাম, সে বললো তোমার হয়তো বা একটা খারাপ দৃষ্টি পড়ছে শ্মশানে, তো যাই হোক তুমি এই আমলগুলা করো। তো আমি তাও আমার শান্তি লাগতেছিল না, একই প্রবলেম। আমি অসুস্থ হয়ে যেতেছিলাম দিন দিন। তো আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই, বরিশাল হিন্দিগঞ্জ উলানিয়াতে চলে যাই। তো ওইখানে আমি একজন হুজুর ছিল আমার ছোটবেলায়, তার কাছে আমি মক্তব পড়তাম। তার কাছে আমি যে বললাম হুজুর আমার এই সমস্যা হচ্ছে, এই হয়েছিল। বলছে বাবা রে তোমার মনে হয় খারাপ একটা কিছু হয়েছে, তুমি এই তাবিজটা সাথে রাখো আর এই পানি পড়াগুলো প্রতিদিন খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘুমানোর আগে উজু করে ঘুমায়ও, এই দোয়াগুলা পড়ে ঘুমায়ও। তো আলহামদুলিল্লাহ এখন দেখতেছি ভালো। আগে দেখতাম প্রতিদিন, এখন দেখি সপ্তাহে 2-1 দিন। তো এখন আমি দেখলাম যে না একটু ভালো। পরে আমার হচ্ছে গিয়ে এরকম আস্তে আস্তে একটা সময় আমার গলার নিচে একটা দাগ পড়ে যায়, মনে হচ্ছে কিসের একটা দাগ, মানে কিরকম একটা কালো দাগ লম্বা। প্রতিদিন একই জায়গায় আঘাত পড়লে যেরকম একটা দাগ, এরকম একটা দাগ পড়ে যায়। তো আল্লাহর রহমতে ওই হুজুরের কথা মতো চলার পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমি আসলে একটা জিনিস হচ্ছে গিয়ে যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারাই বোঝে যে আসলে কিরকম লাগে, ঠিক আছে? এটা মানুষকে কোনোদিনও বলে বোঝানো সম্ভব না। আমি যে বলতেছি, আমি যেরকম। দর্শক শ্রোতা, প্রতিনিয়ত আরজে রাসেল ভাইয়ের বাছাই করা স্পেশাল ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আজকের প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লাগতেছে। তাহলে চলুন আজকের সেই বাছাই করা স্পেশাল ঘটনাগুলো শেষ পর্যন্ত শুনে আসি। যে কথাটি না বললেই নয়, আপনারা যাতে খুব সহজে এই বাছাই করা স্পেশাল ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণে বিভিন্ন জায়গা থেকে এই আরজে রাসেল ভাইয়ের ঘটনাগুলো কানেক্ট করে তারপর আপনাদের মাঝে শেয়ার করা হয়। তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে এইরকম বাছাই করা স্পেশাল ঘটনাগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা শুনতে পারেন। তাহলে চলুন আজকের সেই বাছাই করা স্পেশাল ঘটনাগুলো শেষ পর্যন্ত শুনে আসি। আমি আমার যেরকম অভিজ্ঞতা হয়েছে বা আমি যেরকম ভয় পেয়েছি, এটা কোনোদিনও বলে বোঝানো সম্ভব না যে হ্যাঁ স্বপ্নের মধ্যে মানুষ এটা হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এরকম অবস্থা, এতই খারাপ অবস্থা হয়েছিল যে আমার হচ্ছে গিয়ে মানে অবস্থা মানে মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে 2 বছরের অসুস্থ রোগী, আমার চেহারাটা এরকম হয়ে গেছিল। তো আমি জানি আমার সাথে কিরকম হয়েছিল, আর আমি আমার রাশি কি সেটাও জানি না। আমার সাথে এরকম অহরহ ঘটনা ঘটে, ছোটখাটো এই সমস্যা ওই সমস্যা, মানে যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যদি হচ্ছে গিয়ে ঘটনাটাকে প্রুভ করতে চান, আমি আমার ফ্যামিলির সবার সাথে
সাথে এটা বাজি হুজুরের সাথে থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, সবার সাথে আমি হচ্ছে কি এটা করে দিতে পারবো। তো যাই হোক, আশা করি এরকম ঘটনা জীবনে কারোর সাথে না ঘটুক। আমার সাথে আরো ছোট ছোট এরকম অনেক ঘটনা আছে, আমার গ্রামের বাড়ি নিয়ে অনেক ঘটনা আছে, যদি সময় পাই পরে একদিন এসে বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নতুন একজন অতিথি আছেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আসছি ঢাকা খিলগাঁও থেকে। আমার নাম মোহাম্মদ সোহাইব ইসলাম। চলুন আপনার ঘটনার সময় আসি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে এই জামালপুর, আমার নিজ জেলা কেন্দ্রিক। ঘটনাটি করেছি আমার মামার সাথে। তো 2016 সালের ডিসেম্বর মাসে ঠিক এই সময়, শীতের সময়, তো তিনি ডিসিশন নেই যে কোথাও ঘুরতে যাবে। তো যেই কথা সেই কাজ। তিনি এবং তার দুইজন ফ্রেন্ড মিলে আমাদের জামালপুরে একটা পিকনিক স্পট, যেটাকে মধুটিলা বলে থাকে, সেই জায়গায় সে যাবে বলে মনস্থির করে। তো আমাদের বাসা থেকে সেই পিকনিক স্পটটার দূরত্ব ছিল প্রায় 50 থেকে 60 কিলোমিটার এমন হবে। তো তিনি আর তার দুইজন ফ্রেন্ড মিলে আপনার সকালের দিকেই সেই পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা হয়। তো সেখানে পৌঁছতে নাকি দুপুর দুইটা এমন বেজে যায়। তো ওই পার্কের একটা নিয়ম ছিল যে শুধুমাত্র এই সারা দিন পার্কটা খোলা থাকে এবং জনগণের জন্য মানুষ সবাই ঘুরতে পারবে এমন বলা থাকে, কিন্তু রাত্রে টোটালি নিষেধ থাকে, যে রাত্রে ঘোরাফেরা বা হাঁটাহাঁটি কোনোটাই করা যাবে না। তো তারা যাওয়ার পর বা ভালো করে তেমন কিছু দেখতে পায় না। আর এই পার্কটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্তবর্তী একটা এলাকা। হ্যাঁ, তো 2-1 ঘন্টা ঘোরার পরেই দেখে যে অন্ধকার হয়ে আসছে। তো তারা পার্কে একটা গার্ডের সাথে কথা বলে যে আমরা আজকে রাত্রে এখানে থাকতে চাচ্ছি, আমরা ভালো করে দেখতে পাই না, আমরা অনেক দূর থেকে আসছি, আর এখন থেকে কোনো যাওয়া অনেক দূরে হয়ে যায় আমাদের জন্য। তো তারা সেই গার্ডের সাথে কথা বলে একটা রুমে ম্যানেজ করে। তো তাদের গার্ড তাদেরকে বলে দেয় যে আপনারা থাকেন, সমস্যা নাই, কালকে সকালে আবার বের হয়ে ঘুরে দেখেন, কিন্তু রাত্রে ভুলে বের হবেন না, তাদেরকে এটা বলে দেয়। কিন্তু তারা মাগরিবের পরপরই 3 বন্ধু মিলে বলে যে চল একটু আমরা ঘুরে আসি, এখানে আশেপাশে হাইটে আসি, সমস্যা নেই। তো তারা গার্ডকে ফাঁকি দিয়ে ঘুরতে যায়। তো কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে একটা ঝোপের কাছে, একটা শিমুল গাছের নিচে দেখে একটা গলা কাটা লাশ। তো তারা দেখে স্তম্ভিত হয়ে যায় যে এখানে এরকম একটা পিকনিক স্পট। তো তারা অত বিষয়টা তো গুরুত্ব না দিয়ে বলে যে গুরুত্ব দেওয়ার মতো তো বিষয়, গুরুত্ব দিবে না কেন? হ্যাঁ, গুরুত্ব না দিই যে আমরা যদি এটা নিয়ে আরো বাড়াবাড়ি করে হয়তো আমাদের উপরে কোনো অ্যাকশন আসতে পারে। তো এটা ওনারা মাথায় এনে দিল যে আমরা যার রুমে চলে যাই, এখানে থাকাটা তো আমাদের জন্য ভালো হবে না, ওনার ভাবে যেটা খুন হয়েছে এমন কিছু মনে করে। তো তারা রুমে যাবে এমন সময় দেখে যে একটা গার্ড চেয়ার উপরে বসে আছে একটা বৃদ্ধ লোক। তিনি বলে যে বাবাজিরা আপনারা এত রাতে কোথা থেকে আসলেন? তো তারা সেই গার্ডকে দেখে স্তম্ভিত হয়ে যায়, কেননা সেই গার্ডের ফেস এবং ওইখানে যে গলাকাটা লাশটা ছিল সেম, সেই বৃদ্ধ লোকটাই দাড়িওয়ালা, সেই বৃদ্ধ লোকটাই ওইখানে যে লোকটা দেখছে এখানে একদম সেম। তো তারা এটা ভয় পেয়ে যায় এবং তার সাথে কোনো কথা না বলে তারা সোজা রুমে চলে যায়। তো রুমে যাওয়ার পর তারা বসে আছে, এমন 30 মিনিট পর সেই বৃদ্ধ লোকটি তাদের কাছে যায় বলে আপনারা রাতে কি খাবেন, টাকা দেন, আমি আপনাদের জন্য খাবার এনে দিচ্ছি। তো তারা সেই বৃদ্ধ লোকটিকে বলে যে চাচা, আমরা কিছুক্ষণ আগে তো বাইরে গেছিলাম হাঁটতে, তো আপনার মতো একজন লোক দেখি যে এই ওইখানে একটা শিমল গাছের নিচে যে গলা কাটা অবস্থায় পড়ে আছে। তো সেই চাচার এই কথাটা বিশ্বাস করতে চান না, যে না এটা কিভাবে সম্ভব। তো আমার মামা ছিল আবার খুব সাহসী, যে সাহসী টাইপের লোক। তো তিনি বলতেছে যে আপনি যদি চান আমি আপনাকে দেখাইতে পারি, সেই জায়গায় যেতে পারি। তো বাকি যে 2জন ফ্রেন্ড ছিল যে তাদের বলে যে চল আমরা চাচাটাকে নিয়ে সেই জায়গায় নিশ্চয়ই দেখে আনি আর কি। এমন পরে তারা 2জন যেতে চায় না, যে না তুই যা, আমরা যাবো না, এই জায়গাটা আমাদের জন্য সুবিধার জন্য মনে হচ্ছে না, আমরা যাবো না। তো মামা আবার অনেক জেদি টাইপের ছিল এবং সাহসী টাইপের ছিল। তো লোকটারে নিয়ে ওই চাচাটার গাড়টাকে নিয়ে সে যায় এবং ওই লোকটা, বৃদ্ধ লোকটা ওর পিছনে এবং উনি সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওই শিমুল গাছটার উদ্দেশ্যে যাচ্ছে যে লাশটা দেখাবে। তো কিছুক্ষণ যাওয়ার পর হুট করে দেখে যে সেই বৃদ্ধ লোকটি তার সাথে আর নেই। তো সে খুব
মানে খুব ভয় পেয়ে যায়। এতক্ষণ যে নর্মাল ছিল কিন্তু এ মানে মানে এরকম পরিস্থিতি থেকে অনেক ভয় পেয়ে যায়। তো তিনি বলে যাই হোক এটা মানে হয়তো বা তিনি তারপরে তাদের কোনো ক্ষতি হয় বা কিছু হয়, কি হয় লাস্টে? মানে তেমন ক্ষতি হয় না, সে আবার ওই মানে যে জায়গায় লাশটা দেখছে ওই জায়গায় আবার চলে যায়, যাই দেখে যে সেই গলা কাটা লাশটা শিমুল গাছে ঝুলে আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমার নাম সোহান, আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন স্টুডেন্ট। আমি মোহাম্মদপুরেই থাকি। আর একদিন ঘটনাটা শুরু করি। আমার একদিন বিকালে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি আমরা মিরপুর যাব চিড়িয়াখানায় ঘুরতে। তো প্ল্যান করার পরে আমরা বাসা থেকে বের হই দুপুরবেলার দিকে, 2টা-2:30টার দিকে বের হই। তো আমরা বাসে করে মিরপুর যাই, যথারীতি টিকিটটা কেটে আমরা মিরপুর চিড়িয়াখানার মধ্যে ঢুকি। তো আমি আমার ওই ফ্রেন্ড সিয়াম কিছুক্ষণ একদম ঢোকার পরে সোজাসুজি হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে চলি আমরা। ওইদিকে একটা বাঘের খাঁচা আছে যেখানে ওইখানে জি হ্যাঁ সরি বাঘের খাঁচার ওইখানে আমরা গিয়ে বাঘ দেখে আমরা বাঘের খাঁচার পিছনের সাইডটায় আসি। বাঘের খাঁচার পিছনের সাইডটাতে একটু ঝোপঝাড়ের মতো একটা জায়গা, জঙ্গলের মতো। তো আমরা ওইখান থেকে পাস করতেছিলাম আমি আর সিয়াম। তো দেখি যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়তেছে। আমি আর সিয়াম দুইজনই খেয়াল করি, দুই ফ্রেন্ডই খেয়াল করি। তো আমরা ভাবছি হয়তো কোনো পাখি আটকা পড়ছে ঝোপের ভিতর। তো আমি মাথা নিচু করে দেখি একটা কবুতর আটকে আছে ঝোপের মধ্যে, ও একদম ঝোপঝাড়ের সাথে আটকে গেছে। তো আমি যে কবুতরটা নিয়ে আসি, আমরা দেখতে পারি যে কবুতরটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কবুতরটার মুখের মধ্যে লোহার গুণা দিয়ে ফুটা করা আর গলায় পেঁচানো একটা তাবিজ। তো আমি দেখতে পাচ্ছিলাম যে কবুতরটা অনেক কষ্ট হচ্ছিল, সেইভাবে আমরা কবুতরটার তাবিজটা খুলতে চেষ্টা করলাম। তাবিজটা খোলার পরে একটা কাগজ পেলাম আমরা। কাগজে আমরা আমি আমার ফ্রেন্ড দুজনেই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর, মন্ত্র, শঙ্খ এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল, বুঝতে পারলাম এগুলো হিন্দুদের। তো আমার ফ্রেন্ড সিয়াম আমাকে বললো তুই কাগজটা পুরায় ফেল। তো আমি পাশে একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম। ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে। কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমার শরীরটা আমার ভার হয়ে যাচ্ছে শরীরটা। আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওর শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে তাকে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই তখন বিকাল হয়ে গেছে প্রায়। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে, এই কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি। আমি একটা মেসে থাকি, আমরা 4টা ফ্রেন্ড থাকি। তো একটা রুমে 2জন আর পাশের রুমে 2জন। আমি যে রুমটাতে থাকি ওইখানেও 2জন। ওই ফ্রেন্ডটা স্বপ্নীল, ওর আন্টির বাসায় চলে গেছে। ওই রুমটাতে ওইদিন কেউ ছিল না, আমি একা। তো আমি রুমে চলে আসি। রুমে চলে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে। তখন যখন 7টা বাজে ওইদিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচন্ডভাবে ফুলে যাচ্ছে, যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওইরকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের 2টা ফ্রেন্ড ওদেরকে দেখালাম, ওরা বললো যে কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা হলো বেশি বড় না, 2টা টেবিল, 2টা বেড আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আমি টের পেলাম যে থাই গ্লাসে ওই পাশের কোনো বিল্ডিং নাই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি 8টার দিকে আমি যখন ঘুম আসছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে, পাখি ঠোকর দিয়ে উড়ে চলে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠলাম। উঠার পরে দেখলাম আবার কিছু পাইলাম না, গ্লাসের এখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে পড়লাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে পড়লাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠোকর হচ্ছে, বারবার গ্লাসে ঠোকর হচ্ছে। আমি এইবার কিছুটা ভয় পেয়ে আমি ওখানে রুমে আর শুইলাম না, ডাইনিংয়ে যাই, বেড ছিল ডাইনিংয়ে শুয়ে পড়লাম। তো 8টার দিকে ডাইনিংয়ে শুয়ে পড়ছি আমি।
তো আমি কিছুক্ষণ ঘুমাইছি, কিছুক্ষণ ঘুমানোর পরে আবার মানে হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই, তবে আবার আমি একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক ওনার চোখ দুইটা মানে আমার দিকে খুব রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায় আছে। আর ওনার চুলগুলা একদম জট পাকানো, ওনার চুলগুলা অনেক লম্বা, জট পাকানো কাঁধ পর্যন্ত। ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার একটা লাল ধুতি পরে আছে। তো উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে, তুই কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল ধরে পাইতে হবে। তো আমি প্রচন্ড ঘেমে গেছি, মানে স্বপ্নটা দেখে আমি প্রচন্ড ঘেমে গেছি। আর আমি ঘুম থেকে উঠে পড়ছি, উঠা পড়ার পরে আবার মানে রাইনিং এর লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি। আমি ভাবতেছি এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি, তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হয়েছে আমার। আমি তখন ভোর হয়েছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। আমার বাবা গ্রাম থেকে ফোন দিছে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি ওই এমনি শরীর অসুস্থ, মানে মাথা ব্যথা খুব, হাত ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বের হইছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলিতে গেছি, কলেজ গেট থেকে গাবতলিতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7:15 বাসের। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, মানে আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি, আমি ঘুমায় পড়ছি। তো হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই, তখন বাসে একটা ঝাঁকুনি দেয়, হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমি চোখটা খুলে দেখি, আমার ডান সাইডে তাকাই, যখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নে যে তান্ত্রিকটাকে দেখছি, একদম তান্ত্রিক সেম ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে, আর আমার দিকে খুব মানে এক নজরে তাকায় আছে। তো আমি প্রচন্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি, তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার পাশে কিভাবে বসে থাকবে। আমি স্বপ্নে দেখছি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু। তো আমি বললাম যে না আঙ্কেল, এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার থেকে মুচকি একটা হাসি দিল, হাসিতে বললো আচ্ছা ঠিক আছে। আমার অ্যান্সার দিল না। আমি আরো মানে ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না। আমি কিছুক্ষণ জানার দিকে তাকানোর পরে মাথাটা নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়। তখন বাস থেকে আমি নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই লোকটা, কোনো জায়গায় নাম বলবো না প্লিজ, হ্যাঁ, কোথায় নেমেছি, কোন জায়গা, এটা বলবো না। ওকে, আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওই লোকটা রোডের অপোজিটে, আর একটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলো বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পারলাম উনি অপোজিটে যাচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম, তখন 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসেনি, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে ফাঁকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নাই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি। আমার বাড়িতে পৌঁছাইতে 12টা বাজে। আমি বাড়িতে যাই নাই, আমার ফুফা মারা গেছে যেহেতু, আমি ফুফার বাড়িতেই গেছি। তো ফুফার বাড়িতে যাওয়ার পর এখানে নামছি, আমি কাউকে কিছু বলি না এর মধ্যে, যেহেতু মানে একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাই নাই। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, উনি থেকে গেছে ওই বাড়িতে। আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো একটা, এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটা বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন ওই রাতে আমি থাকবো। তো আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, মানে টিনের ঘর, বাঁশঝাড়, এমনকি মানে পাশের যে অনেক ঢালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরে ওই সাইডে কোনো বাড়ি নাই, মানে পুরোটা ক্ষেত, ওইখানে জমি জমা, ওইখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়ি ঘর নাই। তো আমি রুমে চলে আসছি, গ্রামের বাড়ি যেহেতু 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই, আমিও খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়ছি। আমি ভয় পাচ্ছিলাম একা শুইতে, আমার সাথে এত কিছু হয়েছে কিন্তু কাউকে কিছু বলেও সাহস পাচ্ছিলাম না, কারণ বাড়িতে সবার মন খারাপ। আমি শুয়ে পড়ছি, আমি সারাদিনটা জার্নি করছি, মরা বাড়িতে ছিলাম, আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো কিছুক্ষণ শোয়ার পরে আমি হঠাৎ মানে কতক্ষণ ঘুমাইছি মনে নাই, আমি হঠাৎ আমি ফিল করলাম যে আমার
টিনের চালের উপর যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে, যেমন হয় উড়ে এসে বসলে আর উঠলে, মানে উড়ে এসে বসতেছে উড়ে চলে যাচ্ছে, মানে এই নখের ঘষা লাগছে টিনের সাথে, একটা ঝকঝক শব্দ হচ্ছে, আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছি, চার্জারটা আনার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট, আমি লাইটটা দিলাম, লাইটটা দেওয়ার পরে আমি এসে শুইলাম, সাউন্ডটা বন্ধ হইলো, মানে টিনের উপর যে সাউন্ডটা হচ্ছিল ওটা বন্ধ হইলো, কিন্তু আমি ঘুমাইতে পারতেছিলাম না, অনেকক্ষণ জেগেছিলাম, আশেপাশে তাকাতুকি করতেছিলাম, হঠাৎ করে ঘুমাইছে গেছি আমি। ঘুমানোর পরে আমি কতক্ষণ ঘুমাইছি আবার সেটাও খেয়াল নাই। আমি ঘুমানোর পরে হঠাৎ আমি ঘুমের মধ্যে আমি শুনতে পারতেছিলাম যে আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, ওই পুকুরে মাছ মারতেছে, যে অনেকগুলা জেলে হয়তো কথা বলতেছে, মাছ মারতেছে। তো আমি আমি বেড থেকে উঠি, লাইটটা জ্বালানো ছিল, বেড থেকে উঠি, ওঠার পর আমি আমার জানালা খুললে পরেই পুকুরটা দেখা যায়। তো আমি জানালাটা খুলে পুকুরের দিকে দেখি পাঁচটা জেলে মাছ মারতেছে, মানে জ্যোৎস্নার আলো একটু বোঝা যাচ্ছে যে মাছ মারতেছে, এখনো জালটা ঠিক করতেছে, এখনো পানিতে নামে নাই। তো আমি হাত দিয়ে ইশারা করে একটা জেলেকে ডাকছি, আমার জানালাতে দেখা যায়। তো জেলে আমি বললাম আব্বু কই, আমি তখন ভাবলাম, আব্বু বলে তোমার আব্বু আছে, আমি বললাম ঠিক আছে আমি আসতেছি, আমাকে বললো তুমি একটা লুঙ্গি নিয়ে চলে আসো। আমি অবাক হই নাই, কারণ আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, আর যেদিন মাছ মারা হবে ওই দিন তার 2-3 দিন আগে জেলেদেরকে বলে রাখা হয় তোমরা এসে মাছ মারবা, যেহেতু একদম আজানের আগে মাছ শেষ করে বাজারে পাঠানো হয় মাছ। তো আমি অবাক হই নাই, ভাবলাম তাহলে কিছুক্ষণ পর আজান দিবে, আর ভয়ের কোনো কারণ নেই, আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু ভয়ের কোনো কারণ নেই, আমি একটা হাফ প্যান্ট জাতীয় একটা পোশাক নিয়ে আমি পুকুরে যাব। আমি পুকুরে ওইখানে গেছি, পুকুরে যাওয়ার পর দেখি আমার আব্বু নাই, তো ও 5 জন জেলে যাচ্ছে, আমি বললাম যে আব্বু কই, তো বলছে আব্বু তোমার ভাইকে ডাকতে গেছে, তোমার চাচাতো ভাইকে ডাকতে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এই ঘটনা যেহেতু 1 মাস আগের, ওই সময় আমাদের এলাকায় সরিষা চাষ করা হচ্ছে, সরিষা আমাদেরও সরিষা চাষ করা হয়, আমাদের অনেকটুকু জমিতেই সরিষা চাষ করা হয়। তো এই সরিষা চাষ করে কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটা হচ্ছে। তো সরিষা কাটার আমাদের জমি যেহেতু বাড়ি থেকে একটু দূরে, তো সরিষা কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটার পরে সরিষা ছাড়ানো হয়, ছাড়ানোর পর থেকে বস্তায় ভরে তারপর ফসলটা বাড়িতে আনা হয় শুধু। তো এই সময় পর্যন্ত ওই সরিষাটা ওইখানে থাকে, ফসলটা পাহারা দেওয়ার জন্য প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্নের জাতীয় ঘর বানায়, ওখানে থাকে পাহারা দেয়, ফসলটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে ওই আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছিল ওইখানে পাহারা দিচ্ছে। ওই জেলেগুলো আমার বললো যে তোমার বাবা তোমার ভাইকে রিফাতকে ডাকতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তোমার রিফাতকে ডাকতে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বেরোই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না, বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। একটা জেলে কথা বলতেছে, সে বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, তো কোনো যেহেতু আবার ক্ষেতের মধ্যে কিছু দূর 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে, শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, কিন্তু ওদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে, বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলেন একটু আগায়ে যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বুর। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো হারিকেন ছিল ওনাদের কাছে, তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম, ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু দূর হাঁটতেছি, আমার সাথে কোনো কথা বলতেছে না, যে জেলেটা আমার সাথে আছে, আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল, ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে যাচ্ছে একটা হারিকেন। তো আমি হাঁটতেছি আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে, মানে জেলে বলতে অনেকগুলো মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে হারিকেন হাতে নিয়ে। তো আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাইয়া আপনার বাসা কোথায়? আমি থাকি না এখানে, আমি চিনলাম না, আপনার বাসা কোথায়? উনি আমাকে হঠাৎ করে বলল যে আমার বাসা মিরপুর। আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়। তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচন্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি আমি এখানে আমার একদম গাও শিউরায় উঠছে। তো আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, আমি কোন সাইডে যাবো। অনেক দূর হেঁটে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাব, আমি ডানে বামে কোথায় কিচ্ছু বুঝতেছি না, আমি কোন দিকে যাব। আমি হতবাক হয়ে গেছি। কিছুক্ষণ আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কি হলো আমি জানি না, আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি সামনের দিকে হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের আমি যেখান থেকে হাঁটতেছি ওইখানেও সরিষার ক্ষেত, পাকা সরিষা। তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি কিছু
শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে, আমি আগেই বলছি যে ওই খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশান ঘাটটা। আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, খালটা ক্যানেল জাতীয় আর কি। তো আমি ওখানে হাঁটতেছি, ক্ষেতের মধ্যেই আছি, আমি সামনের দিকে তাকায় হাঁটতেছি, আমি দেখলাম যে খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটাকে আমি স্বপ্নে দেখছিলাম আমি। তারপর আমার পাশে ছিটে বসছিল বাসের সিটে। আমি তান্ত্রিকটা আমার দিকে ওনার যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থাতেই দাঁড়ায় আছে আমার দিকে, মানে আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে ওনার হাতে আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়ায় গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটার পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম চোখ পলক একদম এক পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে। ওই তান্ত্রিকটা উনি মানে পুরা শরীর মানে কালো, চোখ দুটা ভয়ঙ্কর, মানে জট পাকানো চুল। আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে, কিছু একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি ঘপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না, উনি আমাকে একটা ধাক্কা দিছে, হাতটা ধরে একটা ধাক্কা দিছে। আমি ক্ষেতের মানে মধ্যে শুয়ে পড়ছি, একদম আমি যে আল দিয়ে মানে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি, উনি আমার বুকের উপর বসছে। তো আমি ফিল করলাম যে উনি আমার বুকের উপর বসছে, যে একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে। আমি কোনো ওজন ফিল করতেছিলাম না। আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসছে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তো আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, তুই আজকে তো শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরছে, উনি উঠছে, দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আছে, মোটামুটি খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদার বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, অনেকে মানে প্রোটেক্ট করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষ্টানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামছে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বডিটা এখনো খালে পৌঁছাই নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে টুরু বাঁধা হয়তো খুঁটাটা উঠানো হয়নি, আমি খুঁটাটা ধরছি, খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি, আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসছি, ওরা আমাকে নিতে পারতেছে না, এখন টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল, হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা ওই পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে। তো আমি হাতটা তুলে যাচ্ছি, ইশারা করছি আমি এখানে। তো আমার কাছে আসছে, আমি পিছনে তাকাই, দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে। আমি ঘুম থেকে উঠে আমি আমার ভাইকে, চাচাতো ওই ভাইটাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে কেমনে দেখলা? আমি ওইখানে, তুমি তো ছিলা, তুমি পাহারা দিচ্ছিল ওই ঘরের মধ্যে, তুমি কেমনে জানতে পারলা যে আমি এখানে আসছি, আমি একটা বিপদে পড়ছি? ও আমাকে বললো যে তখন আমি যখন পাস করতেছিলাম ওই জায়গাটা, আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমি পাকা জমির মধ্যে হাঁটতেছিলাম, আর সরিষার ক্ষেত, একটু শব্দ হচ্ছিল। উনি চোর ভেবে হয়তো চোর টোর ভাবছে, আমার বের হয়েছে দেখার জন্য ফসল চুরি হচ্ছে নাকি। উনি বের হওয়ার পর আমাকে দেখছে দূর থেকে, তো আমাকে তখনই ফলো করতে করতে যখন ওই তান্ত্রিকটা আমাকে শোয়াই ফেলছিল, তখন আবার আমাকে হারাই ফেলছে। কিন্তু উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর খালের ওইখানে যখন আসছে, তখন আবার দেখতে পাচ্ছি আমাকে টান দিয়ে অলরেডি নিয়ে যাচ্ছে। আমার ওই ভাইও দেখছে যে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তো তারপর আমি সবকিছু আমার বাবাকে বললাম। পরে আমি এলাকার মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে নিয়ে গেল ওনাকে নিয়ে যাওয়ার কাছে আমি সবকিছু একদম A to Z সবকিছু ওনাকে খুলে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে কাজটা করছিলা, যে তুমি মিরপুরে যে চিড়িয়াখানার মধ্যে তুমি যে কাগজটা পুরাইছিলা, ওইটা একজনকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল ওই কাজটা। তুমি এটা পুরাইছোর জন্য তোমার ওই তান্ত্রিকটা যে কাজটা করছে, সে তোমার ক্ষতি করার জন্য জিনগুলা পাঠাইছে, জেলেগুলা তোমাদের ওইখানে যে তোমার মাছের ওইখানে ছিল, তোমার পুকুরের ওইখানে, ওরা আসলে জেলে ছিল না, ওরা সবগুলোই খারাপ জিন ছিল, মানে আমার পরিকল্পনা করে আমার একটা ক্ষতি করার জন্য সবকিছু করছে। পরে সবকিছু শোনার পরে ইমাম সাহেব আমার একটা তাবিজ দিল, একটা পানি পরে আমার পানি টানি পরে দিল, আমি চলে খাইলাম। আমি মোটামুটি এখন সুস্থ আছি। তার পরের দিন আমি ঢাকা চলে আসছি। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এটা হলো আমার গল্প। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লিসেনার্স, আপনারা জানেন যে আমরা প্রতিদিন রাত 10টায় নতুন নতুন ভয়ঙ্কর ইমেল এপিসোড তুলে ধরে থাকি আপনাদের সামনে, এবং আমরা বাছাই করা ইমেল এপিসোডগুলো তুলে ধরি, এবং তার সাথে কিছু যদি মিলও থেকে যায়, আমরা কিন্তু সেটাকে নতুনত্ব তৈরি করার চেষ্টা করি। এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই ভয়ঙ্কর সব ইমেল এপিসোডগুলো বাছাই করে সেগুলোর ভিতরে নতুনত্ব সৃষ্টি করা হয়। ডিয়ার লিসেনার, আপনারা যদি নতুন নতুন ঘটনা
শুনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে প্রতিদিন ভয়ঙ্কর ইমেইল এপিসোডগুলো পেতে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। লিসেনার্স, আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন রাত 10টায় এবং 11টায় ভয়ঙ্কর সব ইমেইল এপিসোড পাবলিশ করা হয়। আপনারা যদি ভূত এফএমকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লিসেনার্স, চলুন আপনাদের জন্য আরেকটি ভয়ঙ্কর ইমেইল এপিসোড রয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে যে ঘটনাটি শোনাতে চাচ্ছি এটা একটা ট্রেনের ঘটনা। আর আপনারা জানেন যে ট্রেনের ঘটনা মানে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। চলুন চলে যাই 1998 সালে। রাজশাহী থেকে ঢাকার ট্রেনে রাত 11টার দিকে ছেড়েছিল। ভীষণ কুয়াশা, চারিদিক অন্ধকারে ঢাকা। ট্রেনের কামরায় একদম নীরবতা, শুধু চিৎকার এবং ঝিকঝিক শব্দ শোনা যাচ্ছিল। একজন যাত্রী, তার নাম সোহেল, একা বসেছিল জানালার পাশে। হঠাৎ কুয়াশার ফাঁক দিয়ে সে দেখলো লাইনের ওপারে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। সে প্রথমে ভেবেছিল হয়তো কোনো যাত্রী নামতে পারেনি, কিন্তু অদ্ভুতভাবে মহিলা কোনো নড়াচড়া করছে না। ট্রেন সামনে এগিয়ে গেলেও প্রতি কিছু মিনিট পর জানালার বাইরে তাকালে সোহেল দেখতে পাচ্ছিল মহিলাটি আবারও লাইনের উপরে দাঁড়িয়ে আছে। একই মুখ, একই ভঙ্গি, শুধু আলাদা আলাদা জায়গা। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। শুয়ে যাওয়ারই কথা, বিভিন্ন জায়গায় ওই মানুষটিকে দেখেই যাচ্ছে। হঠাৎ ট্রেন একটা ব্রিজ পার হচ্ছিল। সোহেল নিচে তাকিয়ে দেখলো মহিলাটি এবার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে, মুখ তুলে তার দিকে তাকিয়ে হাসছে। সোহেল জ্ঞান হারিয়ে ফেলে। পরে অন্য যাত্রী তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। আর অবাক ব্যাপার হলো, ওই কামরায় কেউ মহিলাটিকে দেখেনি, শুধু সোহেল বারবারই সেই দৃশ্য দেখে যাচ্ছিল। তারপরে সোহেল কিন্তু ওই আপনার অজ্ঞান, সোহেল যখন জ্ঞান ফিরে পেল ভোরের দিকে, তখন ট্রেন কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে, চারপাশে ভিড়, কোলাহল, কিন্তু বুকের ভিতরে তখনও কেমন ঠান্ডা শীতল ভয় জমে আছে। তার পাশের যাত্রীরা বলল, ভাই আপনি হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন, আমরা কিছুই বুঝিনি, কি কারণ? সোহেল থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আপনারা কি দেখেননি ওই সাদা শাড়ি পরা মহিলা বারবার লাইনের উপরে দাঁড়াচ্ছিল, তারপর ব্রিজের নিচে? সবাই অবাক হয়ে তাকালো। কেউ বিশ্বাস করতে পারছিল না যে সেদিনের পর থেকে সোহেলের রাতে আর কখনো ট্রেনে ওঠেনি। কিন্তু তার ভয় এখানেই শেষ হয়নি। ঢাকায় নামার পর এক আত্মীয়ের বাড়িতে থেকেছিল সে। প্রায় রাত 2টা হবে তখন। ঘুম ভেঙে গেল তার। জানালার বাইরে তাকাতেই সে হিম হয়ে গেল। এই সাদা শাড়ি পরা মহিলা রাস্তার ওপার দিয়ে এক দৃষ্টিতে তাকাচ্ছে তার দিকে। সোহেল জানালার পর্দা এক ঝটকায় টেনে দিল এবং বুকের ভিতর দম আটকে আসছে। সে নিজেকে বোঝাতে চাইল, না হয়তো স্বপ্ন দেখছি, এ তো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু মাথায় একটা প্রশ্নই ঘুরিপাক খাচ্ছিল, যদি সত্যি স্বপ্ন হয় তবে অচেতন হওয়ার সময় এত যাত্রী কেন দেখেছে আমাকে যে আমি চিৎকার করেছি? ঘর অন্ধকার এবং বাহিরে রাস্তার বাতি কেবল কুয়াশার ভিতরে আলো ছড়িয়ে দিচ্ছে। সোহেল পানির গ্লাস হাতে তুলে খাওয়ার চেষ্টা করলো। হাত কাঁপছিল এতটাই যে গ্লাস মেঝেতে পড়ে গেল। হঠাৎ নিচতলা থেকে খটখট শব্দ শোনা গেল। সোহেল ভাবছিল হয়তো আত্মীয় উঠছে, কিন্তু কান পেতে শুনতে পেল একটা নারীর হাঁটার শব্দ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সোহেলের ঘরের দরজা আধা খোলা। সে ভয়ে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকলো। ধপ 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 শব্দ করে আসছে। তারপর দরজার ফাঁক দিয়ে এক জোড়া সাদা পায়ের ছায়া দেখা গেল। পা দুটো থেমে গেল দরজার ঠিক সামনে। সোহেল চিৎকার করার আগেই হঠাৎ বাতাসে ঠান্ডা হয়ে গেল। দরজা একটুও নেড়ে আস্তে আস্তে কর্কশ শব্দে খুলে গেল, আর ভেতরে ঢুকলো সেই সাদা শাড়ির মহিলা। মুখ অস্বাভাবিক এবং একটু ভয়ঙ্কর মতো। ওই সাদা শাড়ির মহিলা অনেক লম্বা, আর ঠোঁট থেকে একরাশ কালো
কালো রক্ত গড়িয়ে মানে কালো রক্ত গড়িয়ে পড়তেছে, সেটা আমি দেখতে পাচ্ছি সামনে সামনে। সোহেল ভয়ে এতটাই অবশ হয়ে গিয়েছিল যে নড়াচড়া করার শক্তিও ছিল না। মহিলার লম্বা চুল মাটিতে ছুঁয়ে যাচ্ছে, মুখটা একবার তার দিকে ঝুঁকে এলো, ঠোঁটের ফাঁক দিয়ে গন্ধ আসছে যেন পচা মৃত দেহ থেকে বেরোলো মাত্র। সে কাপা গলায় বলল, আমাকে কেন অনুসরণ করছো তুমি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু ফাঁকা চোখে তাকিয়ে রইল। তারপর হঠাৎ গলা থেকে ভেসে এলো এক কর্কশ শব্দ, তুমি দেখেছো, তুমি আমায় দেখেছো, তাই তোমাকে ছাড়বো না। সোহেল দরজার দিকে দৌড় দিতে গেল, কিন্তু হঠাৎ দেখলো ঘরটা আর তার আত্মীয়র বাড়ি নেই। চারপাশে অন্ধকার, ধুলো আর ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। জায়গাটা দেখতে একবারে পরিত্যক্ত কোনো পুরনো স্টেশনের ঘর। সোহেল বুঝতে পারলো, মানে বুঝছে না এখন সে কি করবে বা এখানে এলোই বা কিভাবে। ঠিক তখনই পেছন থেকে বাতাস বয়ে গেল এরকম শশ, আর একই সঙ্গে ভেসে এলো লোকজনের চিৎকার, ট্রেন ঘটনার আওয়াজ আর কাঁচ ভাঙার শব্দ। সে ঘুরে তাকাতেই দেখলো দেওয়ালের ওপারে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে, যাদের শরীর নেই, কারো মুখ নেই, কারো চোখ নেই। আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলাটি। সোহেল চারিদিকে তাকিয়ে হাঁপাচ্ছিল এবং হাঁপাতে হাঁপাতে দেয়ালে মানে ঝুলে থাকা অসংখ্য ছায়া একসাথে গুনগুন করতে লাগলো এবং শব্দটা যেন ট্রেনের হুইসেলের মতো এরকম। ঠিক আছে, সাদা শাড়ি পরা মহিলাটি এগিয়ে এলো এবং ধীরে ধীরে এবার তার মুখটা পরিষ্কার দেখা গেল। অর্ধেক পুরো কালো হয়ে গেছে আর কিছু অংশ ছিঁড়ে ঝুলে গেছে, দাঁত ভাঙা, ফাঁক দিয়ে ফিসফিস করে বলে, এই স্টেশনে অনেক বছর আগে একটা ট্রেন লাইনচ্যুত হয়েছিল। তখন আমিও ওই ট্রেনে ছিলাম। কেউ আমাকে সাহায্য করেনি, আমি আগুনে পুড়ে মরে যাই। সোহেল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু আমাকে কেন ধরতে চাইছেন? আমি কি করছি? মহিলা হাসলো বিকৃত হবে, কারণ তুমি প্রথম পুরুষ যে আমাকে দেখেছো। আমি চাই তুমি আমার জায়গা নাও, আমার মতো হারিয়ে যাও, তখন আমি মুক্ত হব। হা 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 হা। এই বলে মহিলা হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়লো এবং সোহেল দৌড়ে বেরোতে চাইলো, কিন্তু চারপাশের দরজা জানালা সব সিল করা, ভিতরে শুধু অন্ধকার, ধোঁয়া আর কান ফাটানো চিৎকার। সে চোখ বন্ধ করে বাঁচার চেষ্টা করলো। দরজা খুলতেই দেখে আবার সে ট্রেনে বসে আছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ ট্রেনটা একই পুরনো স্টেশনে দাঁড়িয়ে, যেটা সেও ভিতরে কিছুক্ষণ আগে দেখেছিল। তারপর মানে সোহেল আসলেই বেঁচে আছে কিনা মৃত, এই বিষয়টা সবাই জানতে চাচ্ছেন। কেন সে শুধু মহিলাকে দেখেছে এটাও জানতে চাচ্ছেন, আর ট্রেন দুর্ঘটনার পিছনে কি রহস্য লুকিয়ে আছে। এখন ট্রেন মানে সোহেল অবাক হয়ে চারদিকে তাকাচ্ছিল এবং ট্রেন ঠিক পুরনো ধ্বংসপ্রায় একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় চারপাশে কোনো যাত্রীই নেই এবং কন্ডাক্টর নেই, এমনকি শব্দও নেই, শুধু নিস্তব্ধতা। আর সে নামতে গেল, ট্রেন থেকে পা রাখা মাত্রই প্ল্যাটফর্ম কেঁপে উঠল। বাতাসে ভেসে এলো এক অদ্ভুত গন্ধ, যেন পুরনো পুড়ে যাওয়া কাপড় আর কবরের মাটি মিশে আছে। হঠাৎ মেঘের আলো ও আড়াল থেকে চাঁদ উঠল। আলো পড়তেই সোহেল বুঝলো প্ল্যাটফর্ম জুড়ে অসংখ্য মানুষের পোড়া দেহ পড়ে আছে, কেউ আধা ভাঙা, কেউ মুচড়ে যাওয়া, আর সবাই চোখ এমন ভাবে ফাঁকা। ঠিক তখনই পিছন থেকে ট্রেনের দরজায় কর্কশ শব্দ বন্ধ হয়ে গেল। সোহেল দৌড়ে দরজা ধরতে গেল, কিন্তু দরজার কাছে সে নিজে প্রতিফলন দেখে হিম হয়ে গেল। সে নিজেই নিজেকে দেখতে পাচ্ছে, তাই সে একটা মৃতদেহ আত্মা।
তো এই ছিল আজকে সোহেলের পাঠানোর ঘটনা। তিনি এই বাস্তব অভিজ্ঞতা বলেছেন, আমাকে বলল। তো যাই হোক, যারা ঘটনাটি শুনেছেন অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে আপনারা কিরকম ঘটনা শুনতে চান সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।